হ্যালো, আসসালামু আলাইকুম মামুন, বলেন। হ্যালো, আরুন সাহেব বলেন, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, জি জি। আচ্ছা, জার্নাল তো মানে হচ্ছে কি ওই ইবিল কি থাকবে আর হলো জেনারেশন থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সাজিয়ে রাখবো। আমরা দ্রুতই লিখে ফেলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। জি জি জি, অসুবিধা নেই। জি, আমি আপনার সাথে কথা বলে আমি ওই যে একটা সব ঠিকঠাক করে নিবো নামগুলো, আর কি অসুবিধা নেই। জি জি জি, ঠিক আছে জি। জি, ঠিক আছে জি, আসসালামু আলাইকুম জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ইউর সার্ভিস জি, আসসালামু আলাইকুম জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। হ্যাঁ সরি, আমি ওই যে আইসিটি মিটিং এ ছিলাম, তোমাদের ক্লাসে লেট হয়ে গেছে একটু। স্যার সমস্যা নাই স্যার। আচ্ছা, আমরা তাহলে আমি দ্রুত ক্লাস শুরু করে দেই। জি স্যার, শুরু করে দেন, আবার ক্লাস থাকে এরপর। ওয়েলকাম টু। Dear student, whether my slide is visible from your side? Yes Yes, sir. sir. Okay. So, dear student, now I discuss screen sharing is okay. Dear student, so I hope that I am visible and audible from your side. So now today I will discuss about the memory allocation. Memory allocation is very important because you have to know how each of the data structure is stored in memory. So you need to know how to store the data structure, how to store the data structure, and how to store the data for each of the data structure in memory. So now at first I am explaining how one-dimensional array can be stored in memory. Actually, I have taken this topic from Reingold book. So, dear student, if you have Reingold book, Reingold book is very small book with respect to size and volume. So, you can buy that book because only 80 or 90 taka. If you go to Nilkhat and you can buy the Reingold book. Very small book, size very small, and volume is also very small. So now I am discussing about the one-dimensional array. So দেখো যে এখানে one-dimensional array আমরা কিভাবে স্টোর করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। ধরো একটা one-dimensional array আছে A 1 2 3 4 up to n,
10 20 30 40 ডট 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 হচ্ছে n, এখানে হচ্ছে লোকেশন অফ A1 সমান, ধরো তুমি জানো, ধরো 10 কে কোথায় আমি রেখেছি মেমোরিতে সেটা তুমি জানো। এখন তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আমি A3 লোকেশন কত হবে, অর্থাৎ 3 যেখানে রেখেছি সেই জায়গার লোকেশন কত হবে। আমি আবার বলছি, দেখতে পাচ্ছ একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে আছে। এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে হচ্ছে যে আমি 1 2 3 4 আপ টু হচ্ছে n পর্যন্ত আমাদের ডাটা আছে, ইন্ডেক্স নাম্বার 10 20 30 40 আছে, 10 20 30 40 আছে। তো হচ্ছে যে এক নাম্বার লোকেশন যেটা আছে, লোকেশন অফ A1 ইকুয়াল টু হচ্ছে যে এটা নোন, আমি নোন লিখে দিচ্ছি, ওটা তুমি জানো, ধরো তুমি জানো। তাহলে আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম লোকেশন অফ A3 কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, লোকেশন অফ A3 কত হবে। এখন লক্ষ্য করো এটা আমি কিভাবে বের করব, যে A3 লোকেশন কত হবে। একটা ইন্টিজার ডাটা হচ্ছে 4 বাইট করে সিতে, আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর কথা বলি, একটা ইন্টিজার ডাটা হচ্ছে 4 বাইট, তাহলে 10 কে স্টোর করতে তাহলে 4 বাইট লাগবে, 20 কে স্টোর করতে হচ্ছে 4 বাইট লাগবে, 10 কে স্টোর করতে 4 বাইট লাগবে, 20 কে স্টোর করতে 4 বাইট লাগবে। তাহলে 4 বাইট আর হচ্ছে 4 বাইট, 10 কে স্টোর করতে 4 বাইট, 20 কে স্টোর করতে 4 বাইট লাগবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 30 কে, তাহলে 30 এর লোকেশন কত হবে। তুমি এইখানে যদি ডান সাইডে দেখো, আমার মাউসের নিচের দিকে দেখো, আমি লিখছি লোকেশন অফ A3, because I want to know the location of A3. So location of A3 সমান location of A1 plus 4 plus 4. Why 4? Because each integer data requires 4 bytes. Each integer data requires 4 bytes. Because of that, I have written 4 plus 4. So for location of A3, how can I calculate the location of A3? Because location of A3 with respect to location of A1 is I have to add 4 plus 4. So location of A3 সমান 4 into 2. So how can I represent 2? 3 minus 1. So location of A1 plus 4 into 3 minus 1. Dear student, whether this portion is clear or not. এই অংশ বুঝতে পেরেছো কিনা? স্যার আবার একটু বলেন। হ্যাঁ, এই যে আমি A3 লোকেশন একবার বলবেন। A3 লোকেশন আমি জানতে চাই, A3 লোকেশন জানতে চাই, A1 এর লোকেশন আমি জানি, আর মেমোরিতে কোন জায়গাটা আছে সেটা আমি জানি। তাহলে A3 লোকেশন তুমি কিভাবে জানবা? A1 লোকেশন যেহেতু তুমি জানো, A1 এর লোকেশনের সাথে আমি 4 যোগ 4 লিখলাম। কেন 4 লিখলাম? একটা ইন্টিজার ডাটা 10 এর জন্য লাগবে হচ্ছে 4 বাইট, একটা ইন্টিজার ডাটা হচ্ছে 4 বাইট, তাহলে হচ্ছে 10 এর জন্য 4 বাইট, 20 ও একটা ইন্টিজার ডাটা, 20 এর জন্য 4 বাইট, তাহলে 4 যোগ 4। তাহলে আমি লোকেশন A3 লোকেশন জানতে চাচ্ছি। তাহলে A3 লোকেশনে জানতে হলে A1 এর লোকেশনের সাথে 4 যোগ 4, দুইটা 4 যোগ করতে হবে, কারণ A3 লোকেশনের আগে আছে হচ্ছে 10 আর 20। A3 লোকেশনের আগে 10 আর 20 আছে, তাহলে 10 এর জন্য 4 বাইট, 20 এর জন্য 4 বাইট, তাহলে 4 যোগ 4। তাহলে এ হলো 4 যোগ 4 মানে 8, 8 মানে হচ্ছে যে 4 দ্বিগুণে 8, তাহলে হচ্ছে যে আমি 2 কে লিখলাম হচ্ছে 3 minus 1, তাহলে হচ্ছে যে লোকেশন অফ A1 plus 4 into 3 minus 1, তাহলে হচ্ছে যে 3 minus 1। এবার লক্ষ্য করো যে আমি যদি ইন জেনারেল করে লিখি তাহলে কি হবে। এই যে এটাকে লক্ষ্য করো, যখন এখানে 3 আছে, এখানে আছে 3 বিয়োগ 1, তাহলে যদি এখানে আই থাকে তাহলে কি হবে, লোকেশন অফ ইন জেনারেল করে আমি লিখতে যাচ্ছি, জেনারেলাইজ, আই এম গোইং টু বি জেনারেলাইজড, লোকেশন অফ AI, তাহলে AI এর সূত্র কি হবে, লোকেশন অফ AI ইকুয়াল টু লোকেশন অফ A1 প্লাস, এখানে 4 কেন বলো, 4 হচ্ছে যে কেন লিখছি বলো দেখি 4, কারণ একটা ইন্টিজার ডাটা হচ্ছে যে আমি লিখে দিচ্ছি উপরে, ইচ ইন্টিজার ডাটা 4 বাইটস, বিকজ অফ দ্যাট 4। তাহলে আমি সব ডাটা টাইপের জন্য লিখলাম হচ্ছে W, এটা আমি লিখছি, লক্ষ্য করো এখানে লিখছি ইচ ইন্টিজার ডাটা 4 বাইটস, উইডথ অফ ইন্টিজার দ্যাট ইজ W। তাহলে হচ্ছে যে আমি হচ্ছে যে 4 এর জায়গায় লিখছি হচ্ছে W, 4 এর জায়গায় লিখছি W ইনটু হচ্ছে, লক্ষ্য করো যখন এখানে 3, যখন হচ্ছে লোকেশন অফ A3, এখানে আছে 3 minus 1, তাহলে AI হলে কি হবে, লক্ষ্য করো I minus 1,
i মাইনাস 1 হবে। তাহলে যখন হচ্ছে যে এখানে 3 তখন এখানে 3, যখন এখানে i এখানেও i। এবার লক্ষ্য করো 1 কি জিনিস, এই 1 মানে হচ্ছে তোমার বেজ লোকেশন। তোমরা জানো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে কিন্তু তুমি 1 থেকে লিখো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে কিন্তু তুমি লেখো 0 থেকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে কিন্তু তুমি লেখো 0 থেকে, ইন্ডেক্স নাম্বার 1 থেকে লিখো না। তাহলে যে ইন্ডেক্স নাম্বার 1 কে আমি লিখছি হচ্ছে বেজ, তাহলে এখানে আমি লিখছি হচ্ছে i মাইনাস 1 এর জায়গায় লিখছি হচ্ছে বেজ, 1 এর জায়গার মধ্যে লিখছি হচ্ছে বেজ, 1 এর জায়গার মধ্যে লিখছি বেজ। কেন বেজ লিখছি? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভার জন্য বেজের মান হচ্ছে 0। Because of that, to get a generalized equation, instead of 1, I have written base. I have written base here. তার দেখতে পাচ্ছ আমরা তাহলে ইকুয়েশনটা কি পেলাম? লোকেশন অফ ai equal to location of a base plus w into i minus base। এই সূত্রটা বুঝতে কারো সমস্যা আছে? স্যার যদি 0 থেকে হতো ইনডেক্স নাম্বার তাহলে বেজের মান আমরা 0 লিখব। তাহলে কি 0 মাইনাস হবে i থেকে? হ্যাঁ, তাহলে হচ্ছে যে i বেজের মান তখন 0, বেজের মান তখন আমি 0 লিখব। বেজের মান এই জন্য আমি জেনারেলাইজ করার জন্য আমি লিখছি হচ্ছে বেজ, মানে 1 এর পরিবর্তে আমি লিখছি হচ্ছে বেজ, because in programming language C the base value is 0. Because of that, instead of 1 I have written base here, instead of 1 I have written base here. So location of ai equal to location of a base plus w into i minus base। এটা বুঝতে পেরেছো কিনা যে কিভাবে আমি ওয়ান ডাইমেনশনাল অ্যারের মেমোরি অ্যালোকেশন বের করলাম? দেখো, এটা কিন্তু যারা ডাটা স্ট্রাকচার আমার আগের স্টুডেন্ট আছে, বিশেষ করে হচ্ছে যে বিভা এখানে আছে, বিভা বলতে যে ছাত্র এগুলা আমাদেরকে আগে পড়ায় না আর কি, কিন্তু হচ্ছে যে আমি এগুলো এখন পড়াচ্ছি জন্য আশা করি যে সময় পাবো অনেক। তো হচ্ছে যে সেজন্য হচ্ছে যে এখানে আমরা বসালাম যে এখানে হচ্ছে আমরা ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে মেমোরি অ্যালোকেশন। কারো বুঝতে সমস্যা আছে কিনা বলো? এই 4 এর জায়গায় লিখছি কিন্তু ডাব্লিউ। মনে রাখবা এই ডাব্লিউ এর মান এক এক ডাটা টাইপের জন্য এক এক রকম। ক্যারেক্টারের জন্য ডাব্লিউ এর মান হচ্ছে 1 বাইট। তোমরা জানো একটা ক্যারেক্টার ডাটা 1 বাইট। ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইট, এই আমি অলরেডি লিখেছি ইন্টিজারের জন্য 4 বাইট। ডাবলের জন্য হচ্ছে 8 বাইট, ফ্লোটের জন্য হচ্ছে 4 বাইট। এগুলো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে পড়ছো, তোমার স্যার যিনি ছিলেন তুমি পড়াইছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে ডাব্লিউ এর মান, ডাব্লিউ মানে হচ্ছে ডাটা উইথ, ক্যারেক্টারের জন্য ডাটা উইথ হচ্ছে 1 বাইট। তারপর হচ্ছে ইন্টিজারের জন্য ডাটা উইথ হচ্ছে 4 বাইট, ফ্লোটের জন্য ডাটা উইথ হচ্ছে 4 বাইট, ডাবলের জন্য ডাটা উইথ হচ্ছে 8 বাইট। সুতরাং হচ্ছে যে এটা কিন্তু মাথায় রাখবা, ডাব্লিউ এর মান আমি এখানে লিখেছি ইন্টিজারের জন্য 4 বাইট। তাহলে প্রথমে হচ্ছে যে আমি একটা এক্সাম্পল হিসেবে লিখছি, লিখে সেখান থেকে হচ্ছে একটা জেনারেলাইজ ইকুয়েশন বের করছি, দেখতে পাচ্ছ। কারো বুঝতে সমস্যা আছে? এবার আসো আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, মানে এই সূত্র উপর বেস করে পরীক্ষা কিরকম আসতে পারে। আমি বলছি ডাবল এ 100, বলছি if location of A10 equal to 5CDF 16, find location of A16। দেখো আমি এবার কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে লিখতেছি, লক্ষ্য করো এইখানে হচ্ছে যে বললাম যে ডাবল এ 100 একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করলাম ডাবল টাইপের, বলছি লোকেশন অফ A10, লোকেশন অফ A10 ইকুয়াল টু 5CDF 16, ফাইন্ড লোকেশন অফ A16। তাহলে বলছি তোমাকে হচ্ছে A16 লোকেশন বের করতে হবে। তাহলে দেখো তোমাকে বলছি তাহলে এটার আনসার কি হবে? ফর ডাবল W ইকুয়াল টু হচ্ছে 8 বাইটস। দেখতে পাচ্ছ যে ডাবলের জন্য একটু আগেও আমি বলছি যে W এর মান, ডাবলের জন্য W এর মান হচ্ছে 8 বাইটস। তোমাকে তো এগুলো মুখস্থ রাখবা। ইন্টিজার হচ্ছে 4 বাইট, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, ফ্লোট হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট। তো এই জিনিসগুলো বললাম, তাহলে 4 বাইট। এবার আসলে লোকেশন অফ A10, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। লোকেশন অফ A10 ইকুয়াল টু 5CDF, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। 5CDF তোমরা হেক্সাডেসিমাল নাম্বার সম্পর্কে ইন্টারমিডিয়েটে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে পড়ছো, যে হেক্সাডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার এগুলো পড়ছো। আমার নিজেরও বই ছিল ইন্টারমিডিয়েটে, তোমরা বোধহয় জানো কিনা আমি জানি না। ইন্টারমিডিয়েটে আমার বই ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ছিল। লোকেশন অফ A10 হচ্ছে 5CDF, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, এই জন্য আমি 16 লিখছি।
তোমরা জানো হেক্সাডেসিমাল নাম্বারের বেজ হচ্ছে 16, that's why I have written 16 here. The 5CDF, this is hexadecimal number. You know that the base of hexadecimal number is 16, because of that I have written 16 here outside the bracket. তারপর লক্ষ্য করো, তোমাকে বলছি ফাইন্ড লোকেশন অফ A60, বলছি হচ্ছে A60 লোকেশন বের করতে হবে। তাহলে I equal to 60, I equal to 60, তাহলে I equal to হচ্ছে 60, তাহলে হচ্ছে যে এই যে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে I সমান 60। আর যেটা দেওয়া আছে লক্ষ্য করো, যে লোকেশনটা দেওয়া আছে A10, লোকেশন অফ A10 দেওয়া আছে, বিকজ অফ দ্যাট your base value is 10, your base value is 10, your base value is 10 because your given location of A10 equal to 5CDF. This is the hexadecimal number. So since location of A10 is given, so our base value is 10, because of that base equal to 10. Now from the formula, location of AI equal to location of A base plus W into I minus base, that equation already I derived sometimes ago. So this is the equation that I derived sometimes ago. So instead of I have written 60 here. Location of A base, what is the value of base? 10, value is 10, W value is 8 bytes, I value is 60, and base value is 10. Now dear student, here 8 into 60 minus 10, that is 50. So this is the decimal number. 8 into 50, this is the decimal number. So now you have to convert this 400. 400 is a decimal number. So you have to convert this decimal number into hexadecimal number. So here I have shown the conversion of hexadecimal number. You know from intermediate class, in ICT book of intermediate class, you know how to convert a decimal number into hexadecimal, that you know. So because of that, I want to convert this 400, because this number is decimal number, so I want to convert this decimal number into hexadecimal number. So here I have showed the conversion. Here I have showed the conversion. So dear student, I have showed the conversion here. So I want to convert. So 190 that I have got from this conversion mechanism, 190. So instead of 400, I have written 190. So 16, 5CDF is the base 16, that is hexadecimal number. 190 is a hexadecimal number. So I have to add 5CDF with 190. This addition you also know from intermediate ICT class, because ICT book, because in intermediate ICT book hexadecimal number addition was given. So I hope that you know how to add the hexadecimal number. After adding this hexadecimal number, I have got 5E. স্যার হেক্সাতে না রেখে আমরা ডেসিমেলে রাখতে পারতাম না, মানে কারণ হচ্ছে আমাদের মেমরি লোকেশন সবগুলো কিন্তু হেক্সাডেসিমালে দেওয়া, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। Because we know better the decimal number system, but our memory location is given in hexadecimal number. Because of that, you have to write the memory location in the hexadecimal number. তাহলে আমি কি করলাম, 400 যেটা ছিল, 400 ছিল হচ্ছে ডেসিমাল নাম্বার, সেটাকে আমি হচ্ছে প্রথমে হেক্সাডেসিমালে কনভার্ট করছি। এই যে আমি কনভার্সন এখানে দেখা দিচ্ছি, তোমাদের মনে না থাকলেও আমার এই কনভার্সনের দিকে তাকাইলে তোমার মনে পড়বে যে আমি ইন্টারমিডিয়েট কিভাবে শিখছিলাম। 400 কে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করলে পেলাম যে 190, এটা হেক্সাডেসিমাল নাম্বার। এবার 5CDF হেক্সাডেসিমাল নাম্বার, 190 হেক্সাডেসিমাল নাম্বার, এই দুইটাকে যোগ করতে হবে। এই যে যোগও আমি নিচে দেখা দিচ্ছি কিভাবে যোগ করতে হবে, এই যোগ করে আমি এটা পেয়েছি। সুতরাং হচ্ছে লক্ষ্য করো, লোকেশন অফ A60 equal to 5E6F, 5E6F, this is the hexadecimal number. So do you understand this example, dear student? এটা বুঝতে পারছো কিনা, যে এক্সাম্পলটা বুঝতে পেরেছো কিনা? Yes sir. হ্যাঁ, মানে হচ্ছে যে জাস্ট ফর্মুলাটাই আমরা একটু আগে ফর্মুলাটা লিখছিলাম, ফর্মুলাটা বসাই দিব। এই এবার আসো যে 2 ডাইমেনশনাল অ্যারে মেমরি লোকেশন। লক্ষ্য করো, 2 ডাইমেনশনাল অ্যারের মেমরি লোকেশন কিন্তু 1 ডাইমেনশনের মতো এত ইজি না। কারণ 2 ডাইমেনশনের মেমরি লোকেশন লক্ষ্য করো,
যে টু ডাইমেনশনাল এর অ্যারের মেমোরি লোকেশন আমরা কিভাবে, হাউ টু ক্যালকুলেট দ্য মেমোরি লোকেশন অফ টু ডাইমেনশনাল অ্যারে. First thing is two-dimensional array. In the case of two-dimensional array, you have to think whether it is row-wise memory allocation or column measure memory allocation. রো মেজর একটু বলতে পারো স্যার রো মেজর কি জিনিস আর কলাম মেজর কি জিনিস? তুমি লক্ষ্য করো এই যে একটা টু ডাইমেনশনাল অ্যারে কে আমি লিখলাম, লিখার পরে রো মেজরের ক্ষেত্রে তুমি হচ্ছে যে রো ওয়ান, এই যে লক্ষ্য করো আমি একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ A11, A12, A13, A1n. I have given an arrow sign. I have given an arrow sign here. In the second row, please, dear student, look at the two-dimensional array. In the second row, A21, A22, A23, A2n. This is the second row. Similarly, third row, A31, A32, A33, A3n. This is the third row. And row M, that is the AM1, AM2, AM3, AMN. তাহলে লক্ষ্য করো এইখানে আমি হচ্ছে রো বরাবর দাগ দিয়েছি। এই রো বরাবর যদি দাগ দেই, বিকজ অফ দ্যাট ইট ইজ রো মেজর অ্যালোকেশন, ইট ইজ রো মেজর অ্যালোকেশন, রো মেজর অ্যালোকেশন। আর যদি কলাম মেজর হতো তাহলে তুমি কি করতে, দাগ দিতে এইদিকে, এই যে উপর থেকে নিচের দিকে দাগ দিতা, রো অ্যারো চিহ্ন দিতা, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। তখন এভাবে দিতা, আর তখন খাড়া ভাবে দিতা, এভাবে উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দিতা, উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দিতা, উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দিতা, উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দিতা। But here, dear student, I have given the arrow sign in the row wise because I am doing the memory allocation for row measure. For row measure, dear student, I have written the row measure allocation. So, dear student, one data width equal to W. আমি ধরে নিচ্ছি যে একটা আগের মতো, এই যে এখানে যেরকম একটা ডাটার উইথ ছিল W, ইন্টিজারের জন্য তোমরা জানো ডাটা W এর মান হচ্ছে 4 বাইট, ফ্লোটের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য 1 বাইট, ডাবলের জন্য 8 বাইট, এই অঙ্কের মতো দেখাচ্ছি ডাবলের জন্য 4 বাইট। তাহলে ওয়ান ডাটা উইথ আমরা আগের মতো ধরলাম W। এবার লক্ষ্য করো তোমার প্রথম কাজটা হবে যে since you want to find out the memory allocation for two-dimensional array, so at first you have to convert this two-dimensional array into one-dimensional array. So this is the first thing you have to do. Again, dear student, I am repeating, at first you have to convert the two-dimensional array into one-dimensional array. How I can convert the two-dimensional array into one-dimensional array? তুমি দেখতে পাচ্ছ রো 1, রো 1 এর ডাটাগুলোকে লক্ষ্য করে এই যে আমি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে বসাইছি, দেখতে পাচ্ছ একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমি বসাইছি। এই প্রথমে রো 1 কে বসাইছি কিভাবে, A11, A12, A13 ডট 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 A1n। দেখতে পাচ্ছ রো 1 কে আমি বসাইছি। তারপর হচ্ছে রো 2 যেটা আছে, রো 2 কে আমি বসাইছি। তারপর হচ্ছে রো 3 আছে, রো 3 কে আমি বসাইছি। ফাইনালি হচ্ছে রো M দ্যাট আই হ্যাভ পুট হিয়ার, এখানে হচ্ছে আমি বসিয়েছি। দেখতে পাচ্ছ রো 1 কে বসাইছি, তারপর হচ্ছে আমি একটা বড় লম্বা করে দাগ দিয়ে দিছি যাতে তুমি হচ্ছে যে বুঝতে পারো রো 1 এখানে শেষ। তারপর হচ্ছে আমি রো 2 কে বসিয়েছি, তারপর হচ্ছে আমি রো 3 কে বসিয়েছি, রো 3 পরে আমাদের ডট ডট আছে, তাইলে আমি ডট ডট বসালাম। তারপর আছে আমাদের রো M, দেন আই হ্যাভ পুট রো M হিয়ার। এবার লক্ষ্য করো রো 1 এটাকে লিখছি আমি 1, রো 2 এটাকে লিখছি 2, রো 3 এটাকে লিখছি 3, রো 4 রো M এটাকে লিখছি হচ্ছে M। এবার আসো রো 1 এ কতগুলো ডাটা আছে আগে লক্ষ্য করো। রো 1 এ ডাটা আছে n সংখ্যক, কারণ A11, A12, A13 up to A1n, that means I have total n number data, we have total n data in the row 1. আমি একটা ডাটার উইথ ধরছি W, তাহলে যেহেতু রো 1 এর মধ্যে আছে n ডাটা, তাহলে হবে nW। সিমিলারলি রো 2 তে কতগুলো ডাটা আছে, রো 2 তেও সিমিলারলি n ডাটা আছে, সো nW। তারপর হচ্ছে রো 3 তে কতগুলো ডাটা আছে, রো 3 তে আছে হচ্ছে যে একই সংখ্যক ডাটা আছে, nW। রো M এ কতগুলো ডাটা আছে, nW। তার মানে প্রত্যেকটা রোতে nW ডাটা আছে। এটা তুমি বুঝছো কিনা টু ডাইমেনশনাল অ্যারে, এটা ছিল টু ডাইমেনশনাল অ্যারে, how to convert the two dimensional array into one dimensional array. Dear student, do you understand? এটা বুঝছো যে আমি হ্যাঁ এটা কিভাবে টু ডাইমেনশনাল অ্যারে কে কিভাবে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বানাইছি, এটা বুঝছো কি না কিছু দেখো।
সবাই বুঝছো কিনা? জাস্ট বসাই। হ্যাঁ, এবার আসো ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমি বানাইছি। এবার তোমাকে কিন্তু একটু আগে আমি কিন্তু ওয়ান ডাইমেনশনাল অ্যারের ফর্মুলা পড়াইছি। Location of AI equal to location of A base plus W into 1 minus base. This is the formula, memory allocation formula for one dimensional array. Now dear student, তোমার one dimensional array টার নাম হচ্ছে B। এখানে কিন্তু one dimensional array নাম ছিল A, because of that in this equation I have used A. Now dear student, here since my one dimensional array name is my one dimensional array name is B. My one dimensional array name is B. So dear student, because of that, instead of A, I have written B here. দেখতে পাচ্ছ, এর পরিবর্তে এখানে ইকুয়েশনে ছিল A, এর পরিবর্তে আমি লিখেছি হচ্ছে B। তাহলে লোকেশন অফ BI ইকুয়াল টু লোকেশন অফ লোকেশন অফ B1। 1 কেন লিখছি? কারণ হচ্ছে তোমার এখানে লেখা ছিল বেস, সূত্রের মধ্যে ছিল বেস, বেজের পরিবর্তে আমি লিখছি হচ্ছে 1। হোয়াই 1 লিখছি? কারণ এখানে আমার 1 আছে। দেখতে পাচ্ছ আমার 1 আছে, কারণ B1 আছে, বেজ লোকেশন, বেজের মান আছে আমার 1, বিকজ অফ দ্যাট আই হ্যাভ রিটেন 1। এইখানে সূত্রের মধ্যে আছে, লক্ষ্য করো, তোমার W। তোমার এখানে সূত্রের মধ্যে W আছে। কেন W ছিল? কারণ একটা ইন্টিজার ডাটা W, একটা ইন্টিজার ডাটা W, একটা ইন্টিজার ডাটা W, W এর মান হচ্ছে 4, এই জন্য হচ্ছে যে W ছিল। কিন্তু লক্ষ্য করো এইখানে তোমার কিন্তু একটা ডাটার উইডথ হচ্ছে NW। B1 এর দিকে লক্ষ্য করো, তোমার এই প্রথম রো 1 এর ডাটা উইডথ হচ্ছে NW। তাহলে আমি শুধু W জায়গায় লক্ষ্য করো, এখানে ছিল হচ্ছে শুধু W, কারণ কিন্তু এইখানে ডাটা উইডথ আছে হচ্ছে NW। তাহলে হচ্ছে এইখানে আমি লিখলাম হচ্ছে NW। তারপরে আছে, লক্ষ্য করো, সূত্রের মধ্যে আছে আই, সূত্রের মধ্যে আছে হচ্ছে আই লিখলাম। তারপর আছে মাইনাস লিখলাম। তারপর আছে বেস, এখানে আছে বেস, এখানে আমাদের বেজের মান আছে হচ্ছে 1, তাহলে হচ্ছে আমি 1 লিখলাম। তাহলে এটা লেখা হয়ে গেছে, লক্ষ্য করো। এবার হচ্ছে লক্ষ্য করো, আমি চাচ্ছি তোমাদেরকে, আমি বুঝাতে চাচ্ছি, এই যে লক্ষ্য করো আমি গোল চিহ্ন দিচ্ছি, এটার দিকে তাকাও, গোল চিহ্ন দিছি, এটার দিকে তাকাও। আমি চাচ্ছি A32 এর লোকেশন আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো দা মেমোরি লোকেশন অফ A32। এই দেখো আমি এটার মধ্যে গোল দিয়ে দিচ্ছি এবং পাশে স্টারও দিয়ে দিচ্ছি। আমি গোলও দিছি, স্টারও দিছি, যাতে তুমি বুঝতে পারো আমি এটা নিয়ে চিন্তা করতে যাচ্ছি, লোকেশন অফ A31। এবার বলো A31 কোন জায়গার মধ্যে আছে? A3, এই যে A32 টা কোন জায়গার মধ্যে আছে? লক্ষ্য করো B3 তে আছে। A32 টা আছে হচ্ছে B3 তে। দেখতে পাচ্ছ, এই যে আমি ম্যাপিং করছি, আমি অ্যারো সিগন্যালটা দিয়েছি, দেখতে পাচ্ছ A32 নিয়ে আমি চিন্তা করতে যাচ্ছি, অর্থাৎ আমি A32 লোকেশন জানতে চাচ্ছি এবং পাশে স্টারও দিয়েছি, এটা জানতে চাচ্ছি। তাহলে A32 টা কোথায় আছে? লক্ষ্য করো B3 তে আছে, এটা আছে B3 তে। এই জন্য আমি আই এর পরিবর্তে 3 বসাচ্ছি, আই এর পরিবর্তে আমি 3 বসাচ্ছি, কারণ আমি যেহেতু চিন্তা করতে চাচ্ছি A32 নিয়ে, আমার মাথা ব্যথা, এটাকে নিয়ে আমি চিন্তা করতে চাচ্ছি। তাহলে আমি কিন্তু B3 অর্থাৎ A32 আছে হচ্ছে B3 তে, এই জন্য আমি কিন্তু আই এর পরিবর্তে 3 বসাইছি। তাহলে B3 ইকুয়াল টু লোকেশন অফ B1 প্লাস NW, আর আই এর পরিবর্তে বসাইছি আমি 3। এটা বসালাম। এটা বসানোর পরে লক্ষ্য করো লোকেশন অফ B3 মানে কি? লোকেশন অফ B3 মানে কি? লক্ষ্য করো B3 যেখান থেকে শুরু, A31 সেখান থেকে শুরু। আবার বলছি B3 যেখান থেকে শুরু, লক্ষ্য করো, এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখেছি, লক্ষ্য করো B3 যেখান থেকে শুরু, A31 সেম জায়গা থেকে শুরু। তাহলে লোকেশন অফ B3 যেই কথা হবে, লোকেশন অফ A31 একই কথা। তারপর আসো এখানে লিখি লোকেশন অফ B1। B1 এর লোকেশন যেখান থেকে শুরু, A11 এর লোকেশনও সেখান থেকেই শুরু। আবার বলছি B1 এর লোকেশন যেখান থেকে শুরু, A11 এর লোকেশন সেখান থেকে শুরু। তাহলে লোকেশন অফ B1 এর পরিবর্তে লিখলাম লোকেশন অফ A11 প্লাস হচ্ছে NW, তারপর হচ্ছে 3 - 1,
Dear student, whether you have understood this line or not, please, if you do not understand, in that case, please ask me question. এখানে হচ্ছে যে এই লাইন বুঝতে পেরেছো কিনা, এই লাইন বুঝতে পেরেছো কিনা, এই যে আমার মাউসের যে জায়গা মাউস নাড়াচ্ছি এই লাইন বুঝতে পেরেছো কিনা, তারপরটা আমি তোমাকে সহজে বুঝাতে পারবো। স্যার A11 তো স্যার বেস না, A11 যেখান থেকে শুরু, B1 কি একই জায়গা থেকে শুরু, B1 আর A11 কি একই জায়গা থেকে শুরু কিনা আগে সেটা দেখো। জি জি স্যার। হ্যাঁ, তাহলে B1 আর B1 এর জায়গাতে হচ্ছে লিখতে পারবো হচ্ছে A11। এই যে A1 আমি আরো চিহ্ন দিয়েছি, A11 এবং B1 হচ্ছে সেম জায়গা থেকে শুরু, তাহলে হচ্ছে B1 এর পরিবর্তে লোকেশন অফ B1 এর পরিবর্তে লিখছি লোকেশন অফ A11। এবার আসো তুমি যদি এই লাইন বুঝে থাকো, এবার আসো অ্যাগেইন লিখছি, অ্যাগেইন আবার তোমার কিন্তু হেডেক হচ্ছে A32 লোকেশন বের করা, A32 লোকেশন বের করা, এটা হচ্ছে তোমার হেডেক। তাহলে তুমি যদি এটা লোকেশন আমি স্টার দিয়েছি, এটা যেহেতু তুমি বের করতে চাও, লক্ষ্য করো A32 লোকেশন সমান আমি কি লিখছি, A32 লোকেশন সমান A31 এর লোকেশন প্লাস W। কারণ লক্ষ্য করো A31 এবং A32 দুইটা কিন্তু পাশাপাশি, একটা পরে A31 এর একটা পরেই কিন্তু A32। তাহলে আমরা জানি একটা ডাটার উইডথ হচ্ছে W, একটা ডাটার উইডথ W, তাহলে হচ্ছে যে A32 লোকেশন কত হবে বলো, A32 লোকেশন হবে A31 এর লোকেশনের সাথে একটা W যোগ করলেই A32 লোকেশন আমি পেয়ে যাব। তাহলে আমি লিখছি A লোকেশন অফ A32 সমান লোকেশন অফ A31 প্লাস হচ্ছে W, একটা W যোগ করলে হবে। এবার আসো একটু আরেকবার বলেন। এটা তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্ষেত্রে বলছি, এই যে এটার সাথে 4 বাইট যোগ করলে এটা, এটার সাথে 4 বাইট যোগ করলে এটা, আচ্ছা আচ্ছা, এটার সাথে 4 বাইট যোগ করলে এটা, তাহলে হচ্ছে যে যদি তাই হয় তাহলে হচ্ছে যে লোকেশন অফ A32 লোকেশন আমি কিভাবে জানবো, A32 লোকেশন জানতে হলে A31 এর লোকেশনের সাথে লক্ষ্য করো, A31 এর লোকেশনের সাথে যদি আমি W এর মান ইন্টিজারের ক্ষেত্রে 4, ফ্লোটের ক্ষেত্রে 4, ক্যারেক্টারের ক্ষেত্রে 1, ডাবলের ক্ষেত্রে 8, সুতরাং হচ্ছে যে লক্ষ্য করো যদি এখানে ইন্টিজার ডাটা থাকতো, ধরো A31 যেটা সেটা ইন্টিজার ডাটা, তাহলে তুমি কত যোগ করতে বলো, W এর পরিবর্তে কত যোগ করতে, 4 স্যার, 4 যোগ করতে, তাহলে W এর পরিবর্তে যোগ করতে 4 যদি ইন্টিজার ডাটা হতো। তাহলে হচ্ছে যে আমি যেহেতু জানি না কি টাইপের ডাটা আছে, তাহলে আমি লিখছি W টাইপের, W মানে ইন্টিজার হলে 4 হবে। তাহলে হচ্ছে লোকেশন অফ A32 আমি কিভাবে জানবো, লোকেশন অফ A31 প্লাস W, একটা W যোগ করলে এটা লোকেশন জেনে যাবে। এবার আসা হচ্ছে যে তাহলে A31 এর লোকেশন একটু আগে তুমি বের করছো, লোকেশন অফ A31 একটু আগে বের করছো, লোকেশন অফ A31 সমান হচ্ছে লোকেশন অফ A11 প্লাস NW into 3 minus 1. So I can replace location of A31 by this equation. দেখতে পাচ্ছ I have already got a equation for location of A31. So I replace this term by location of A11 plus NW31. দেখতে পাচ্ছ এটার মান বসাবো, এই যে এটার মান কোথা থেকে বসাবো, এই যে এটার মান আগে আমি বের করছি, দেখো এখানে বের করছি, তাহলে এটার মান লক্ষ্য করে এটার মান এখান থেকে বসিয়ে দিলাম, প্লাস আছে W2 minus 1, তাহলে হচ্ছে W2 minus 1 সেটাও লিখলাম। লিখার পরে লক্ষ্য করো এবার লিখছি লোকেশন অফ A11 প্লাস এখান থেকে আমি W কমন নিচ্ছি, W যদি আমি কমন নেই তাহলে হচ্ছে N into 3 minus 1 plus 2 minus 1, N into 3 minus 1 plus 2 minus 1, তাহলে সেটা লিখলাম। দেখতে পাচ্ছ এটা লিখলাম। এবার এটা লেখার পরে লক্ষ্য করো তুমি তাহলে কি পেয়েছো, লোকেশন অফ A32 equal to location of A11 plus W N into 3 minus 1 plus 2 minus 1, এটা পাচ্ছো। এবার লক্ষ্য করো তুমি 3 এর জায়গায় যদি বসাও I, 3 এর জায়গায় যদি I বসাও, আর যদি 2 এর জায়গায় যদি J বসাও তাহলে কি হবে, 3 এর জায়গায় যদি I বসাও, 2 এর জায়গায় যদি J বসাও তাহলে কি হবে, বসাইলে হবে লোকেশন অফ A11 প্লাস W into N, 3 এর জায়গায় বসাইছি হচ্ছে বলছি 3 এর জায়গায় হচ্ছে I, তাহলে I minus 1 প্লাস এখানে আছে 2, 2 এর জায়গার মধ্যে বসাইছি হচ্ছে J, 3 এর জায়গায় বলছি I, 2 এর জায়গায় যদি J বসায় তাহলে সূত্রটা হচ্ছে এটা। So this is the row wise memory allocation, the equation for row wise memory allocation. দেখতে পাচ্ছ আমি হচ্ছে যে রো ওয়াইজ মেমরি অ্যালোকেশন বের করে ফেলছি, বুঝছো কিনা দেখো, না বুঝলে আমাকে বলো যে স্যার এখানে বুঝতে পারি না, বলেন না।
কারণ তোমাকে কিন্তু এগুলো পারতেই হবে, কারণ পরীক্ষাতে কিন্তু যখন মিড টার্ম এক্সামে এগুলা দিব তখন কিন্তু পারতে হবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? বলো। কোন জায়গাতে বুঝো নাই বলো, কোন জায়গাতে না বুঝলে আমাকে বলো। বলো কোন কোন জায়গাতে বুঝো নাই বলো, কোন জায়গাতে বুঝতে পেরেছো না বুঝো নাই? বুঝেছি স্যার। এবার আসা হচ্ছে যে রো ওয়াইজ মেমোরি অ্যালোকেশনে, তাহলে ফর্মুলাটা আমরা পেলাম। এবার তোমাকে যদি বলি কলাম ওয়াইজ বের করো, তুমি কলাম ওয়াইজ বের করবে। কলাম ওয়াইজ বের করতে হলে এইভাবে বের করতে হবে, এইভাবে। এখন তো আমি হরিজন্টালি, আই হ্যাভ ড্রন দা লাইন হরিজন্টালি, আমি হচ্ছে লাইনটারে হরিজন্টালি ড্র করতে, দেখতে পাচ্ছি অ্যারো চিহ্নটা হরিজন্টালি দিছি, অ্যারো চিহ্ন হরিজন্টালি দিছি, অ্যারো চিহ্ন হরিজন্টালি দিছি। যখন হচ্ছে যে তুমি কলাম ওয়াইজ করবা তখন হচ্ছে কিন্তু এভাবে করবা, ভার্টিক্যালি করবা, ভার্টিক্যালি করবা এইভাবে। অ্যারো হলো উপর থেকে নিচের দিকে দিবা, অ্যারো হচ্ছে উপর থেকে নিচের দিকে দিবা, অ্যারো হচ্ছে উপর থেকে নিচের দিকে দিবা, অ্যারো হচ্ছে উপর থেকে নিচের দিকে দিবা। তাহলে লক্ষ্য করো, তাহলে ফর্ম কলাম ওয়াইজের জন্য তুমি পাবা এটা। এটা কিন্তু তুমি নিজে করবা, বাসায় নিজে করবা, বাসায় তোমাকে নিজে করতে হবে। কলাম ওয়াইজ এটা তুমি বলতে পারো স্যার আপনি লিখছেন কিভাবে, আমি কিছুই না, আমি হচ্ছে যে এটা লিখছি, লিখে ডান পাশে যেখানে আই আছে আই এর জায়গায় বসেছি জে, যেখানে আছে জে যেখানে সেখানে বসেছি আই, আর যেখানে আছে এন এন এর জায়গায় বসেছি এন। লক্ষ্য করো, আমি আবার বলছি, লোকেশন অফ এ আই জে, লোকেশন অফ এ আই জে ইকুয়াল টু, ডান পাশে কি লিখছি, লোকেশন অফ এ ওয়ান ওয়ান, লোকেশন অফ এ ওয়ান ওয়ান প্লাস ডাব্লিউ ডাব্লিউ, এখানে ছিল এন, রো ওয়াইজে আমরা পেয়েছি এন, কলাম ওয়াইজে আসবে হচ্ছে এন, রো ওয়াইজে ছিল আই, কলাম ওয়াইজে হবে জে, তারপর হচ্ছে রো ওয়াইজে ছিল হচ্ছে ওয়ান, কলাম জে, রো ওয়াইজে ছিল হচ্ছে জে, কলাম ওয়াইজে হবে হচ্ছে আই। কিন্তু এইটা নিচের ইকুয়েশনটা, নিচে যেটা লিখছি কলাম ওয়াইজ অ্যালোকেশন, এইটা তুমি ডেরিভেশন আমার মতো করে বের করবা। আমি যেভাবে রো ওয়াইজেরটা তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়েছি, রো ওয়াইজেরটা আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়েছি কিভাবে বের করতে হয়। এই যে আমি এখানে কিন্তু ফাইনালি বের করে দেখিয়েছি কিভাবে হয়। কলাম ওয়াইজেরটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কিন্তু কলাম ওয়াইজেরটা তুমি নিজে চেষ্টা করে বের করবা। এই যে আমার মতো করে প্রথমে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে কে বানাবা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে, এভাবে বানাবা, বানায় হচ্ছে আমার মতো এরকম করে একটা এক্সাম্পল ধরবা, এক্সাম্পল ধরে এভাবে করবা, করে হচ্ছে রো ওয়াইজ অ্যালোকেশন যেভাবে বের করছি এভাবে কলাম ওয়াইজ অ্যালোকেশন বের করবা। বের করলে এটা উত্তর পাবা, ফাইনালি উত্তর পাবা এটা। সবাই বুঝছো কিনা এটা দেখো। রো ওয়াইজ আর রো ওয়াইজেরটা বুঝতো, এটা বুঝাইলাম, এই রো ওয়াইজটা তো আমি বুঝিয়েছি। এখন কলাম ওয়াইজটা কিভাবে লিখছি, বলছি লোকেশন অফ এ আই জে, লোকেশন অফ এ আই জে, ডান পাশ হচ্ছে লোকেশন অফ এ ওয়ান ওয়ান, লোকেশন অফ এ ওয়ান ওয়ান প্লাস আছে প্লাস ডাব্লিউ ডাব্লিউ, এন এর জায়গায় বসাইছি এম, আই এর জায়গায় বসাইছি হচ্ছে জে, জে এর জায়গায় বসাইছি আই। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। নাকি সব তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কোনটা? স্যার আর মানে না স্যার কলামের বুঝতেছি। ক্ষেত্রে স্যার আই যেটা কিভাবে রিপ্লেস করবে এটা? তুমি রিপ্লেস করবা না, তুমি কিন্তু করে আসবা, তুমি আমার মতো করে এভাবে করবা। এই যে আমি যেরকম রো ওয়াইজ করছি, রো ওয়াইজ যেরকম আমি তোমার একদম ডিটেইলস করে করে রো ওয়াইজের ইকুয়েশনটা আমি বের করছি, এই যে রো ওয়াইজের ইকুয়েশনটা আমি বের করছি, এই লোকেশন অফ A32 এভাবে বের করে তোমাকে দেখিয়েছি এটা কত আসে। তখন 3 এর জায়গায় বসেছি আই, 2 এর জায়গায় বসেছি জে, বসিয়ে হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন পাইছি, এটা এই ইন জেনারেল যেটা পাইছি সেটাই হচ্ছে রো ওয়াইজ। যখন লোকেশন অফ এ আই জে, লোকেশন অফ এ আই জে ইকুয়াল টু লোকেশন অফ A1111 প্লাস ডাব্লিউ ডাব্লিউ এন এন আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান, এটা এটা তো আমি তোমাকে করে দেখিয়েছি। তুমি কিন্তু নিচেরটা কিন্তু করে দেখাবা, আমার মতো করে করে দেখাবা। এই যে আমি যেরকম করে করে দেখাইছি তুমি এরকম করে করে এটা বের করবা। তোমার কিন্তু সমাধান এটা না যে স্যার আমি আয়ের জায়গায় যে বসাবো, যে জায়গায় আয় বসাবো, এটা না। তুমি হলো এই নিচেরটা পাওয়ার জন্য এই আমি এখানে যা যা করছি সব করবা। আমি দেখাইছি রো ওয়াইজ, আমি এই যে হরিজন্টালি দাগ দিয়ে দেখাইছি, তুমি হচ্ছে যে ভার্টিক্যালি দাগ দিয়ে দিয়ে ঠিক আছে, এটা করবা। এবার আসো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে
এটা দিয়ে আসলে আমরা কি করলাম, আমি সি তে উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো যে ফ্লোট এ 10 20, এটা প্রশ্ন লিখলাম যে ফ্লোট এ 10 20 if location of a 00 equal to 5cdf 16 hexadecimal number, find location of a 6 15, বলছি এই লোকেশনটা তোমার বের করতে হবে। assume row major allocation, বলছি assume করবা row major allocation, কারণ row major allocation এর সূত্র আর column major allocation এর সূত্র ডিফারেন্ট। তাহলে বলছি assume row major allocation, তাহলে হচ্ছে যে ফর ফ্লোর একটা আমরা জানি, dear student please don't disturb me, please mute yourself. So float a 10 20, যেহেতু for float we know that data width of float is 4 bytes. I already told you for many times. In the question it is given location of a00 equal to 5cdf, so location of a00 equal to 5cdf, that is also given in the question. Find the location of a6 15, so 6 is I, 15 is j, here 8 10 20, 10 is m, 20 is m, that I have written here. আগে আমি প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেটা আমি এখানে লিখে নিয়েছি। ফ্লোটের জন্য w সমান 4 বাইট, location of a00 equal to 5cdf, location of a00 equal to 5cdf, এই ছেলে তোমারে কিন্তু আমি কিন্তু ওয়েটিং রুমে পাঠিয়ে দিব, কিন্তু তুমি যদি আবার ফার্দার ডিস্টার্ব করো তোমার কিন্তু আমি ওয়েটিং রুমে পাঠাবো কিন্তু। location of a00 equal to 5cdf, that is also given in the question. I have to find out the location of a6 15, so this first 6 is I and 15 is j and 10 is m and 20 is n, so that is also given. Now you know the equation of row major allocation. You know the equation of row major allocation, the location of aij, লক্ষ্য করো তাহলে লোকেশন অফ aij, আমি ফর্মুলা লিখতেছি, লক্ষ্য করো লোকেশন অফ aij, আমি লিখছি লোকেশন অফ aij ইকুয়াল টু লোকেশন অফ a11, যেহেতু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তাহলে হচ্ছে যে a00 হবে। তোমরা জানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সি তে স্টার্টিং লোকেশন ইজ 00 ফর 2 ডাইমেনশনাল অ্যারে, সো লোকেশন অফ a11 এর পরিবর্তে বসাইছি লোকেশন অফ a00, তারপরে আছে হচ্ছে w, বসাইলাম w, তারপরে ফর্মুলাতে আছে n, ফর্মুলাতে n, তারপর আছে I -1, I -0, because in programming language C starting index is 0, so plus j -1, 1 means 0. So I have put the value of here I have put the equation of row major allocation. Row major allocation 1 এর জায়গায় 0 লিখছি, যেখানে আছে a11 সেখানে লিখছি 0, because in programming language C our starting index is 0. So হচ্ছে যে এখানে 0 0 বসাইছি, লক্ষ্য করো 1 1 এর জায়গায় বসাইছি 0 0, ইকুয়েশনে ছিল 1 1 কিন্তু আমি বসাইছি 0 0, তাহলে হচ্ছে যে এখানে 1 1 ছিল, 1 1 এর জায়গায় বসাইছি 0 0। এবার তোমার সব মানগুলো আছে, লক্ষ্য করো লোকেশন অফ a00 এর মান প্রশ্ন দেওয়া আছে 5cdf, সেটা লিখলাম, প্লাস w for w since float data, so w equal to 4 bytes, so I have to put the 4 bytes, and n means 20, n means 20, so n means 20, n means 20, I means 6, so 6 minus 0 plus j means 15, so 15 minus 0. So after putting all the values and after calculation, here 540, this is the dear student, mistakenly I have written here 10, it should be 10, এখানে 540, এটা 16 হবে না, এটা হবে হচ্ছে 10 হবে, তোমরা এটা ঠিক করে নাও, এটা আমি ভুল লিখছি। dear student এটা ঠিক করে নাও তোমরা, 4 × 135, এটা গুণ করলে হচ্ছে 540, এই ব্র্যাকেটের বাইরে হবে 10,
540 ব্র্যাকেটের বাইরে হবে হচ্ছে 10, 540 ব্র্যাকেটের বাইরে হবে হচ্ছে 10, 540 ব্র্যাকেটের বাইরে হবে হচ্ছে 10। সুতরাং এখানে ভুলে আমি এখানে 16 লিখে ফেলছি, 540 ব্র্যাকেটের বাইরে হবে 10। এবার 540 ডেসিমাল সিস্টেমে আছে, দেখতে পাচ্ছ আমি এটাকে কনভার্ট করছি হচ্ছে হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কনভার্ট করলে হবে 21C, 21C হবে 21C। I have converted the 540 into 21C, that is hexadecimal number. So after addition, 5CDA, 5CDA, 21C, 21C. So 5CDA plus 21C, I will get 5EFP. So this is the memory allocation of. In the left side, dear student, mistakenly I did not put the value. Location of AI, you have to put the value of I. I value is 6 and J value is 15. এখানে বাম পাশেও লিখতে আমি ভুলে গেছি। বাম পাশে লিখবা লগ, আরেক লাইন লিখবা, সেকেন্ড লাইনে লিখবা, বলছি বাম পাশে লগ এ আই এর জায়গায় বসাবা 6, যে জায়গায় বসাবা 15। আবার বলছি সেকেন্ড লাইনে এসে আই এর জায়গার মধ্যে 6, যে জায়গার মধ্যে 15 বসাবা। তাহলে হবে লগ এ 6 15 ইকুয়াল টু হচ্ছে এই লাইন। তারপরে হচ্ছে আমরা মান পাবো লোকেশন 5EFP, 5EFP পাবো। তারা বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। স্যার ওখানে 00 এর মান না দেওয়া থাকে, যদি অন্য কিছু দেওয়া থাকে 2 3 বা আরো বড় কিছু, ওইটাই হবে তাই না? হ্যাঁ ওটাই হবে, ওটা হলো বেজ লোকেশন। এই 11 যেটা আছে, 11 যেটা আছে সেটা বেজ লোকেশন, 11 যেটা আছে সেটা হচ্ছে বেজ লোকেশন। বেজের মান আমি যে কোনো কিছুই দিয়ে দিতে পারি। আমি এখানে দিচ্ছি বেজ লোকেশন 00, বেজের মান তোমার 00 দিয়ে দিচ্ছি, বেজের মান 00 দিয়েছি, বলছি লোকেশন অফ A00 ইকুয়াল টু 5CDF। এই জন্য লক্ষ্য করো সূত্রের মধ্যে ছিল 1 1 1 1, কিন্তু আমি লিখছি হচ্ছে যেহেতু আমার বেজ লোকেশন আছে 00, because of that I have put 00 0 0 here. So this is বুঝা গেছে নাকি বোঝা যায় নাই? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা বারবার হেক্সাতে নিতেছি কেন? মেমরি লোকেশন গুলো হেক্সাতে থাকে যে, মানে হেক্সাতে থাকে কারণ আমরা হেক্সাতে নিতেছি, স্যার ডেসিমেলে থাকে না কেন? ডেসিমালে থাকে না কারণ হচ্ছে যে তোমার ধরো কারণ মেমরি লোকেশন ধরো যে 64 বিট মেশিন যদি হয়, ধরো মেমরি ম্যাপিং ধরো 64 বিট ম্যাপিং, কত বড় সংখ্যা হবে তুমি চিন্তা করছো? হেক্সাডেসিমাল লিখলে সংখ্যা কি হয়ে যায় বলো? ছোট হয়ে যায়, ছোট করে লিখতে হয় না? জি স্যার। লক্ষ্য করো ডেসিমালে ছিল 540, হেক্সাডেসিমালে লিখছি আর কত হয়েছে? ডেসিমালে ছিল 540, হেক্সাডেসিমালে লিখছি আর কত হয়েছে বলো? 21C। তাহলে হেক্সাডেসিমালের সংখ্যা লিখলে সংখ্যা ছোট করে লেখা যায়, এই জন্য হচ্ছে যে মেমোরি লোকেশন গুলো হচ্ছে হেক্সাডেসিমালে থাকে, যাতে হচ্ছে ছোট করে লেখা যায়। স্যার কম্পিউটার কি হেক্সা বুঝে? কেন বুঝবে না? তুমি ইংলিশ দিয়ে প্রোগ্রাম করার সময় তুমি অ্যাড্রেস প্রিন্ট করে দেখো দেখি অ্যাড্রেস কিসে আসে। অ্যাড্রেস কিন্তু কম্পিউটার দেখায় হলো হেক্সাডেসিমালে দেখায়। ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই বুঝছো এটা? ইয়েস স্যার। এগুলো কিন্তু পারতে হবে, কিন্তু এগুলো পারতে হবে, এগুলো মুখস্থ করলে হবে না। তোমাকে কিন্তু আগে ইন্টারমিডিয়েটের মুখস্থ জগৎ থেকে বেরিয়ে আসতে হবে, এটা হলো 1 নাম্বার কথা। কারণ হচ্ছে যে কম্পিউটার সায়েন্স ইজ নট এ ম্যাটার অফ গেট বাই হার্ট আর কি, এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই, তুমি বুঝতে হবে জিনিসগুলো। কারণ এগুলোর সাথে প্রোগ্রাম রিলেটেড, এগুলোর সাথে হচ্ছে মেমোরি রিলেটেড, হার্ডওয়্যার রিলেটেড, সুতরাং তোমার কিন্তু এগুলো জানতে হবে। আগে মুখস্থ জগৎ থেকে বেরিয়ে আসতে হবে, কারণ ইন্টারমিডিয়েটে আমরা আমাদের স্যাররাও অনেক কিছু মুখস্থ করে, আমরা স্টুডেন্টরা যারা তারাও অনেক কিছু মুখস্থ করি, সুতরাং সেই জায়গা থেকে ফিরে আসতে হবে না, জিনিসগুলো বুঝতে হবে যে জিনিসগুলো কেন হয়েছে, যে এটা বুঝতে হবে। এবার আসো মেমোরি অ্যালোকেশন ফর স্ট্রাকচার। তুমি সিতে কিন্তু স্ট্রাকচার পড়ছো, ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ লার্ন দ্য স্ট্রাকচার ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি। তুমি সিতে কিন্তু হচ্ছে যে স্ট্রাকচার পড়ছো। এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট সেকেন্ড ব্র্যাকেট, এ হলো সেকেন্ড ব্র্যাকেট,
ইন্টিজার আইডি 1, ইন্টিজার আইডি 2, ক্যারেক্টার এ, ক্যারেক্টার বি, ফ্লোট, পার্সেন্টেজ। দেখতে পাচ্ছ আমি একটা স্ট্রাকচার ডিক্লারেশন করলাম, বলছি ফাইন্ড মেমোরি অ্যালোকেশন ফর দিস স্ট্রাকচার, অ্যাজিউম দ্যাট 32 বিট কম্পিউটার। তোমাকে বলছি কম্পিউটার হচ্ছে 32 বিটের কম্পিউটার। আমাদের এখনকার মেশিন গুলো হচ্ছে 64 বিটের 64 বিট, কিন্তু আমি এখানে বলছি যে মেশিন হচ্ছে যে 32 বিট কম্পিউটার। এবার আসো, তাহলে তুমি এটার জন্য মেমোরি অ্যালোকেশন কিভাবে বের করবে। নাও স্ট্রাকচার, আই এম টকিং অ্যাবাউট দ্য স্ট্রাকচার ডিয়ার স্টুডেন্ট। প্রথম আসো, তোমার কি কি ভেরিয়েবল আছে? আইডি 1 আছে, আইডি 2 আছে, ক্যারেক্টার এ আছে, ক্যারেক্টার বি আছে, পার্সেন্টেজ আছে। আইডি 1, আইডি 2, এ, বি, পার্সেন্টেজ আছে। আমি দেখতে পাচ্ছ আমি এগুলাকে পাশাপাশি লিখলাম, আইডি 1, আইডি 2, আইডি এ, বি, পার্সেন্টেজ। তাহলে আইডি 1, আইডি 2, এ, বি, পার্সেন্টেজ। তাহলে আইডি 1 যেহেতু ইন্টিজার, আইডি 1 এর জন্য 4 বাইট, আইডি 2 যেহেতু ইন্টিজার 4 বাইট, এ যেহেতু ক্যারেক্টার 1 বাইট, বি যেহেতু ক্যারেক্টার 1 বাইট, তারপর পার্সেন্টেজ যেহেতু ফ্লোটিং পয়েন্ট ডাটা সুতরাং 4 বাইট। তাহলে 4 বাইট যোগ 4 বাইট হচ্ছে 8 বাইট, 9 বাইট, 10 বাইট, এখানে হচ্ছে যে 14 বাইট। 4 বাইটের 8 বাইট, 9 বাইট, 10 বাইট, এখানে হচ্ছে 14 বাইট। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে টোটাল হলো 14 বাইট। এখানে টোটাল হচ্ছে 14 বাইট। দেখতে পাচ্ছ 14 বাইট। এটা কিন্তু আমি এমনি হিসাব করলাম, এমনি ডাইরেক্ট হিসাব করলাম, 14 বাইট লাগবে। কিন্তু লক্ষ্য করো অ্যাকচুয়ালি কিন্তু 14 বাইট লাগবে না, অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে 16 বাইট। অ্যাকচুয়ালি লাগবে 16 বাইট। তুমি দেখতে পাচ্ছ 14 বাইট লাগবে। এখানে আমি হিসাব করে তোমাকে দেখালাম 14 বাইট লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 14 বাইট লাগবে না, অ্যাকচুয়ালি লাগবে কিন্তু 16 বাইট। তুমি বলতে পারো স্যার 16 বাইট কিভাবে হইলো? এই যে লক্ষ্য করো, সিন্স 32 বিট মেশিন হচ্ছে 32 বিট মেশিন হচ্ছে, এইখানে তোমার বলছি তোমার কম্পিউটার হচ্ছে 32 বিটের কম্পিউটার। তাহলে 32টা আমি লিখতে পারি 4 × 8 বিট। তাহলে 8 বিট মানে হচ্ছে 1 বাইট, তাহলে 4 × 1 বাইট মানে হচ্ছে 4 বাইট। দেখতে পাচ্ছ, তার মানে তোমার হচ্ছে যে 32 বিট কম্পিউটার, কিন্তু ওয়ার্ড সাইজ হচ্ছে 4 বাইট। প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ হবে হচ্ছে 4 বাইট। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের যদি 4 বাইট করে হয়, ফার্স্ট সিপিইউ সাইকেলে কত লাগবে? প্রথমবার কম্পিউটার যখন একটা কম্পিউটার কিন্তু একটা ওয়ার্ড করে করে পড়বে, সাইকেল মানে হচ্ছে কম্পিউটার কিন্তু একটা ওয়ার্ড করে করে পড়বে। তুমি দেখতে পাচ্ছ একটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বাইট। তাহলে ফার্স্ট সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে 4 বাইট। 4 বাইট মানে তোমার আইডি 1টাকে পড়বে। ফার্স্ট সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে আইডি 1 যেটা আছে সেটাকে, কারণ আইডি 1 4 বাইট আছে। আমি আবার বলছি, একটা একটা করে ওয়ার্ড পড়বে, তোমার প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে 4 বাইট করে, তার মানে 4 বাইট করে করে সে পড়বে। তাহলে লক্ষ্য করো, ফার্স্ট সিপিইউ সাইকেলে পড়বে আইডি 1 মানে হচ্ছে 4 বাইট। সেকেন্ড সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে 4 বাইট, 4 বাইট মানে হচ্ছে আইডি 2 কে পড়বে। থার্ড সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে যে আবারও 4 বাইট। তুমি বলতে পারো যে 4 বাইট কিভাবে পড়বে? যে লক্ষ্য, থার্ড সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে এ, বি এবং এমটি মানে হচ্ছে 2 বাইট। তাহলে 1 বাইট 1 বাইট 2 বাইট 2 বাইট 2 বাইট হলো 4 বাইট। তাহলে হচ্ছে যে সেকেন্ড সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে 4 বাইট। থার্ড সিপিইউ সাইকেলে পড়বে ফোর্থ সিপিইউ সাইকেলে পড়বে ফোর্থ সিপিইউ সাইকেলে পড়বে হচ্ছে পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজটা হচ্ছে 4 বাইট। তাহলে লক্ষ্য করো, প্রত্যেকবার সে ফার্স্ট সিপিইউ সাইকেলে পড়ছে 4 বাইট, সেকেন্ড সিপিইউ সাইকেলে 4 বাইট, থার্ড সিপিইউ সাইকেলে হচ্ছে 4 বাইট, ফোর্থ সিপিইউ সাইকেলে 4 বাইট। প্রত্যেকবার কিন্তু 4 বাইট করে পড়বে। তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচার মেমোরি অ্যালোকেশন কত হবে? আইডি 1, লক্ষ্য করো আইডি 1 প্রথম সিপিইউ সাইকেলে পড়ছে আইডি 1 হচ্ছে 4 বাইট। সেকেন্ড সিপিইউ সাইকেলে পড়ছে আইডি 2 হচ্ছে 4 বাইট। থার্ড সিপিইউ সাইকেলে পড়ছে এ, বি এবং এমটি। এ হচ্ছে 1 বাইট, বি হচ্ছে 1 বাইট এবং এমটি হচ্ছে 2 বাইট। তাহলে হচ্ছে যে 1 1 2 মানে হচ্ছে 4 বাইট। এই যে আমি লিখেছি 4 বাইট। ফোর্থ সিপিইউ সাইকেলে পড়ছে হচ্ছে পার্সেন্টেজ, সেটা হচ্ছে 4 বাইট। তাহলে টোটাল কয় বাইট হলো? আইডি 1, আইডি 2, এখানে হচ্ছে 4 বাইট 4 বাইট 8 বাইট, 9 বাইট, 10 বাইট, 12 বাইট, 12 বাইট আর 4 বাইট হচ্ছে 16 বাইট। তাই টোটাল হচ্ছে 16 বাইট। তার মানে স্ট্রাকচারের জন্য
মেমোরি অ্যালোকেট হবে হচ্ছে 16 বাইট। এই যে তুমি এমটি জায়গাটা ঢুকাইছো এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার প্যাডিং। স্ট্রাকচার প্যাডিং এটা মনে রাখবা যে এমটি 2 বাইট ঢুকাইছো, তুমি বলতে পারো তাহলে তো স্যার এটা মেমোরি অপচয় হবে, কারণ এখানে কিছু নাই, মেমোরি অপচয় হবে, এটা তো এখানে কিছু নাই, এমটি মানে কিছু নাই, তাহলে এই জায়গাটা কিন্তু অপচয় হবে। কিন্তু অপচয় হলো লাভ আছে। লাভটা হচ্ছে তুমি যখন মাইক্রো প্রসেসর কোর্স করবা তখন বুঝতে পারবা লাভটা কি। লাভটা হচ্ছে কি দেখো, লাভটা হলো যে আমরা মেমোরি সাইকেল কম লাগবে। তুমি বলতে পারো স্যার মেমোরি সাইকেল কম লাগবে কিভাবে? এই যে লক্ষ্য করো 4 বাইট পড়লাম, 4 বাইট পড়লাম, পরে যদি তুমি 4 বাইট পড়তে যাইতে হতো, তুমি যদি প্যাডিং না করতা, তুমি যদি 2 বাইট প্যাডিং না করতা, এখানে যদি 2 বাইট প্যাডিং না করতা তাহলে কি হতো লক্ষ্য করো, তাহলে হচ্ছে প্রথমে 4 বাইট পড়ছো, 4 বাইট পড়ছো, তারপরের বার 4 বাইট পড়লে কি হতো, তারপরের বার 4 বাইট পড়লে এর 1 বাইট বি 2 বাইট এবং পার্সেন্টেজে 2 বাইট পড়তে হতো। তাহলে পার্সেন্টেজ কে লক্ষ্য করো কয় সাইকেলে পড়া লাগতো, পার্সেন্টেজ কে তাহলে কিন্তু 2 সাইকেলে পড়া লাগতো তোমার, পার্সেন্টেজ কে তাহলে কিন্তু তোমার 2 সাইকেলে পড়া লাগতো। এক সাইকেলে হলো 2 বাইট যাইতো এদিকে, আরেক সাইকেলে 2 বাইট যাইতো এদিকে, তাহলে পার্সেন্টেজ কে 2 সাইকেলে পড়া লাগতো। কিন্তু এখানে পার্সেন্টেজ কে আমি পড়তেছি কিন্তু এক সাইকেলে, পার্সেন্টেজ কে আমি পড়তেছি কিন্তু এক সাইকেলে। লক্ষ্য এখানে এক সাইকেলে প্রথম সাইকেলে 4 বাইট, দ্বিতীয় সাইকেলে 4 বাইট, তৃতীয় সাইকেলে 4 বাইট, চতুর্থ সাইকেলে 4 বাইট। সুতরাং হচ্ছে লক্ষ্য করো আমি কিন্তু পার্সেন্টেজ কে এক সাইকেলে কিন্তু পড়ে পড়তেছি। কিন্তু তুমি যদি প্যাডিং না করতা, এখানে 2 বাইট যদি প্যাডিং না করতা তাহলে কিন্তু পার্সেন্টেজ কে 2 সাইকেলে পড়া লাগতো। পার্সেন্টেজে অর্ধেক পড়তে হতো এবির সাথে, আর বাকি অর্ধেক পড়া লাগতো হতো। বলো এটা বুঝতে পারছো কিনা, স্ট্রাকচারকে কিভাবে রাখতে হবে? সিপিইউ সাইকেলটা একটু আবার বুঝাবেন। হ্যাঁ স্যার সিপিইউ সাইকেলটা মানে সাইকেলটা কিভাবে? এক সাইকেল হচ্ছে 4 বাইট করে পড়বা। কম্পিউটার যেহেতু ওয়ার্ড সাইজ যেহেতু 4 বাইট, তাহলে প্রত্যেকটা সিপিইউ সাইকেলে সে পড়বে হচ্ছে 4 বাইট করে। ঠিক আছে, প্রত্যেকবার সে কিন্তু গিয়ে পড়বে। সিপিইউ সাইকেলটা এরকম, ধরো তুমি হচ্ছে যে পুকুর থেকে পানি আনবা কলসি দিয়ে, তো হচ্ছে যে তুমি হচ্ছে যে পুকুরের মধ্যে কয়বার যাওয়া লাগবে, তো হচ্ছে যে সে হচ্ছে যে এইখানে হচ্ছে যে 1 বার 2 বার 3 বার 4 বার সে হচ্ছে যে মেমোরিতে গিয়ে গিয়ে সিপিইউ কম্পিউটার প্রসেসর মেমোরি থেকে 4 বার গিয়ে 4টা জিনিসকে পড়ে আসবে। প্রথমবার গিয়ে পড়বে ID1, দ্বিতীয়বার গিয়ে পড়বে ID2, তৃতীয়বার গিয়ে পড়বে হচ্ছে AB এবং হচ্ছে MT, চতুর্থবার গিয়ে পড়বে পার্সেন্টেজ। একবার পড়বে বলছি 4 বাইটের বেশি পড়তে পারবে না, কারণ হচ্ছে যে তোমার যেহেতু 32 বিট কম্পিউটার, তাহলে ওয়ার্ড সাইজ হচ্ছে 32 বিট, তাহলে 4 × 8 বিট, 4 ইন্টু হচ্ছে 8 বিট মানে হচ্ছে 1 বাইট, তাহলে হচ্ছে 4 × 4 এখানে 4 বাইট। স্যার যদি এটা ডাবল ভ্যালু থাকতো তাহলে তো দুইটা সাইকেল লাগতো তাই না? কি ডাবল ভ্যালু মানে? একটা যদি ডাবল ভ্যালু থাকতো যেমন কোনো সিজিপিএ এরকম একটা। ডাবল টাইপের, এখানে ডাবল তো পার্সেন্টেজকে যদি ডাবল ধরতাম তাহলে ওটা কেমনে কাউন্ট করতে? হ্যাঁ ডাবল হতো তাহলে তো এখানে তোমার তাও তোমার 2 বাইট মানে এখানে তাহলে হলো পার্সেন্টেজ কি 2 সাইকেলে পড়া লাগতো, তারপর 8 বাইট 4 বাইট করে দুইবার নিতাম। হ্যাঁ 2 বার নিতে হয়, কারণ ও তাহলে সে কিন্তু একবারে পড়তে তো পারবে না, কারণ মেশিন সাইজ তো তোমার হচ্ছে মাত্র 4 বাইট করে না, মেশিনের সাইজ হচ্ছে তোমার কম্পিউটার হচ্ছে 32 বিট কম্পিউটার, তাহলে হচ্ছে যে 4 বাইট করে। তাহলে 4 বাইট যদি হয় তাহলে সে ডাবল রে একবার এক সেকেন্ডে পড়তে পারবে না, ডাবলকে পড়তে হলে 2 সেকেন্ড লাগবে। বুঝছো কিভাবে রাখছি? এ কেন এমটি ঢুকাইছি কেন, এটা বুঝছো কিনা? এমটি কেন ঢুকাইছি এটা বুঝছো না বুঝো না? কেন এমটি ঢুকাইছি? জি স্যার। এটার নাম কি বলছি? এমটি ঢুকানো, ওটাকে কি বলে? স্ট্রাকচার প্যাডিং। হ্যাঁ স্ট্রাকচার প্যাডিং, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা মাথায় রাখবা যে স্ট্রাকচার প্যাডিং। তুমি যদি স্ট্রাকচারে প্রিন্ট করো তুমি কিন্তু 14 বাইট পাবা না। তোমার পাওয়ার অরিজিনালি পাওয়ার কথা কত বাইট বলো দেখি? পাওয়ার কথা কত বাইট? 14 বাইট পাওয়ার কথা, কিন্তু তুমি সাইজ পাওয়া কত? 16। তার মানে হচ্ছে যে কম্পিউটার কিন্তু স্ট্রাকচার প্যাডিং করছে এখানে। বুঝছো কি বলছি? তুমি দেখবা যে 16 বাইট হয়ে যাবে। বুঝছি না বুঝি নাই? সেই জিনিসটাকে লক্ষ্য করো, এই জিনিসটাকে তোমাকে আমি এইখানে, এই জিনিসটাকে তোমাকে আমি হচ্ছে এইখানে দেখিয়েছি, এইখানে ছবি এঁকে দেখিয়েছি। লক্ষ্য করো সে কিভাবে রাখে, যে ডাটা টাইপস দেখছি ইন্টিজার ID1, প্রথম ID1 কয় বাইট বলো দেখি?
ID1 কয় বাইট? 4 বাইট। 4 বাইট। লক্ষ্য করো 6 7 5 3 7 6 7 8 7 6 8, ঠিক আছে 68, লাস্টে কত আছে 68। আর হচ্ছে যে ফ্রম অ্যাড্রেস লিখছি টু অ্যাড্রেস 6 7 5 3 7 6 7 7 1। তাহলে বলো দেখি এটা থেকে এটাকে টু অ্যাড্রেস থেকে ফ্রম অ্যাড্রেস বিয়োগ দিলে কয় বাইট হয়? এখানে লাস্ট আছে 71, 71 থেকে 68 বিয়োগ দিলে কত হয়? 3 হবে যোগ 1। আর তোমাদেরকে বলছি যে লাস্ট বিয়োগ ফার্স্ট যোগ 1, এটা এই কথাগুলো কিন্তু আমি কিন্তু ওই যে ইয়া পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম, কিনা বলে কুইক সর্ট পড়ানোর সময় বলছিলাম, কোন কুইক সর্টের মেমোরিয়াল লোকেশন বের করার সময় বলছিলাম। তো হচ্ছে যে লাস্ট বিয়োগ ফার্স্ট প্লাস 1, তাহলে 71 বিয়োগ 68 যোগ 1 কত হয়? 71 থেকে 68 গেলে হচ্ছে 3, 3 যোগ 1 মানে হচ্ছে 4। লক্ষ্য করো এইখানে 68 থেকে শুরু হয়েছে, মেমোরি লোকেশন শুরু হয়েছে, এখানে হিসাব করো কত, যে 67 53 76 76 8, এখানে হচ্ছে 67 53 সেম জিনিসটা করো, এখানে যা আছে এখানে তা আছে, শুধু হলো আমরা 4 এখানে হলো যে 3 যোগ করছি, এখানে হচ্ছে 71 আসতেছে। তাহলে লাস্টটা আছে 71, ID1 এর লাস্ট হচ্ছে 71, তাহলে ID2 শুরু হবে 72 থেকে, যেহেতু ID1 এর শেষ হচ্ছে 71, ID2 শেষ হবে হচ্ছে তাহলে শুরু হবে তাহলে 72 থেকে। তাহলে 72 ID2 আবার কিন্তু 4 বাইট, তাহলে 72 লাস্ট আছে 72, এইখানে লাস্ট হবে তাহলে 75। এখানে যেহেতু 2 তে ফ্রম অ্যাড্রেসে যেহেতু 72, তাহলে টু অ্যাড্রেসে হবে হচ্ছে 75, তাহলে 75 থেকে 72 বিয়োগ করলে 3 যোগ 1 তাহলে হচ্ছে 4। এবার আসো ক্যারেক্টার এ, এটা কত হবে? তাহলে লক্ষ্য করো ID2 শেষ হয়েছে কোথায়? ID2 শেষ হয়েছে হচ্ছে 75-এ, তাহলে ক্যারেক্টার এ শুরু হবে হতো 76-এ, 76 থেকে 76 এই অংশের মধ্যে, 76 থেকে 76 এই অংশের মধ্যে আছে হচ্ছে এ। 76 থেকে 76 বিয়োগ করলে তুমি বলতে পারো যে স্যার 0, তাই 0 যোগ 1, 76 বিয়োগ 76 যোগ 1 মানে হচ্ছে 1। তাহলে হচ্ছে যে ক্যারেক্টার এ শেষ হলো 76-এ, তাহলে ক্যারেক্টার বি শুরু হবে হচ্ছে 77-এ, তাহলে 77 থেকে যেহেতু 1 বাইট, ক্যারেক্টার যেহেতু 1 বাইট, তাহলে হচ্ছে 77 থেকে 77 পর্যন্ত, তাহলে 77 বিয়োগ 77 হচ্ছে 0 যোগ 1 তার মানে 1 বাইট। তারপরে বলছি হচ্ছে স্ট্রাকচার প্যাডিং, যেটা তোমাদেরকে একটু আগে বলছি, এই যে এমটি স্ট্রাকচার প্যাডিং, স্ট্রাকচার প্যাডিং হবে কতটুকু? 2 বাইট। তোমাদেরকে একটু আগে বলছি স্ট্রাকচার প্যাডিং হচ্ছে 2 বাইট, তাহলে স্ট্রাকচার প্যাডিং যদি 2 বাইট হয়, তাহলে ক্যারেক্টার বি শেষ হচ্ছে কোথায়? ক্যারেক্টার বি শেষ হয়েছে 77-এ, তাহলে 77 এর সাথে এখানে হচ্ছে যে 77, তাহলে হচ্ছে যে 78 এবং 79 এই 2 বাইট হচ্ছে স্ট্রাকচার প্যাডিং, 2 বাইট। লক্ষ্য করো এই 2 বাইট হচ্ছে স্ট্রাকচার প্যাডিং, 79 থেকে 78 বিয়োগ দিলে 1 যোগ 1 তার মানে 2 বাইট, এই 2 বাইট হচ্ছে স্ট্রাকচার প্যাডিং। স্ট্রাকচার প্যাডিং এর পরে আছে তোমার পার্সেন্টেজ, তাহলে হচ্ছে পার্সেন্টেজ ফ্লোট পার্সেন্টেজ, তাহলে হচ্ছে তোমার স্ট্রাকচার প্যাডিং শেষ হয়েছে কোথায়? লক্ষ্য করো 79-এ, স্ট্রাকচার প্যাডিং শেষ হয়েছে 79-এ, তাহলে হচ্ছে 79-এ যদি শেষ হয় তাহলে পার্সেন্টেজ শুরু হবে হচ্ছে 80 থেকে, তাহলে 80 যেহেতু 4 বাইট, 80 থেকে 83 পর্যন্ত 4 বাইট। এটা না বুঝতে পারলে আমাকে বলো। স্যার এখানে কি সব সময় হচ্ছে এমটিতে 2 নিব নাকি? হ্যাঁ বলো বলো আবার বলো, বুঝতে পারছি বলো। এমটি যে স্যার স্ট্রাকচার প্যাডিং এ স্যার, হ্যাঁ স্যার যে এমটিটা আছে সব সময় কি 2 নিব কেন? মানে 2 বাইট? আমি কি সবসময় বলছি? তোমার হচ্ছে যে এই যে নিচে কত লেখা আছে পড়ো, নিচে কত আছে, নিচে কত লেখা আছে পড়ো, কত লেখা আছে, টোটাল কত লেখা আছে? 4 বাইট। তাহলে 4 বাইট বানাইতে হলে কত লাগবে? 4 বাইট বানাইতে, হ্যাঁ 4 বাইট বানাইতে হলে কত লাগবে বলো? কারণ তোমার প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বাইট, তাহলে 4 বাইট বানাইতে হলে তোমার এ তে 1 বাইট আছে, বি 1 বাইট আছে, তাহলে এমটি তে কয় বাইট হইতে হবে বলো? 4 বাইট বানাইতে হলে এ যদি 1 বাইট হয়, বি যদি 1 বাইট হয়, তাহলে হচ্ছে এমটি তে কয় বাইট হইতে হবে বলো?
2 বাইট। 2 বাইট হতে হবে। হিসাব করে কিন্তু আমি 2 বাইট লিখছি, এমনি এমনি মুখস্থ 2 বাইট লিখি না। কারণ তোমার 4 বাইট, আচ্ছা। ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বাইট, ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বাইট, সুতরাং 4 বাইট আমার পাইতে হবে। যদি মনে করো এখানে সি একটা থাকতো তাহলে কি হতো, ধরো এখান থেকে সি একটা আছে ক্যারেক্টার টাইপের, তাহলে এমটি কত বাইট হতো বলো দেখি, বলো। ধরো এ এ তো 1 বাইট, বি হচ্ছে 1 বাইট, সি ও একটা আছে, সি একটা আছে, সি 1 বাইট, তাহলে এমটি কয় বাইট হতে হবে? স্যার 1 বাইট হইতো। 1 বাইট, 1 বাইট। 1 বাইট হতে হবে। সুতরাং হচ্ছে হিসাব করে, কারণ তোমার বানাইতে হবে 4 বাইট, তোমাকে 4 বাইট বানাইতে হবে, কারণ এক সিপিইউ সাইকেল হচ্ছে 4 বাইট, কারণ তোমার ওয়ার্ডের সাইজ হচ্ছে, যেহেতু তোমার 32 বিট কম্পিউটার, তাহলে হচ্ছে 4 বাইট, প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ 4 বাইট, তার মানে একটা সিপিইউ সাইকেল হচ্ছে 4 বাইটের বেশি করতে পারবে না। তাহলে হচ্ছে 4 বাইট যদি হয়, তাহলে 4 বাইট বানাইতে হলে তোমার এমপিতে কত বাইট দিতে হবে, সেটা হলো বিষয়। আমি কিন্তু মুখস্থ হ্যাঁ, এটা ওটা কম্পিউটার নিজে নিজে বসাবে, ও কম্পিউটার বসাবে, কিন্তু কম্পিউটার তোমার জানতে হবে, কারণ তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতেছো। তোমাকে এটা কি র্যান্ডম না সিকুয়েন্সিয়াল? সিকোয়েন্সিয়াল হয়ে গেছে, কিন্তু শুরুটা একদম হ্যাঁ বলো। একদম শুরুর যে লোকেশনটা একদম। হ্যাঁ এটা কথা বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তো লোকে, এটা তো আমি র্যান্ডম ধরি, এটা তো আন্দাজে ধরছি, এটা তো আন্দাজে ধরছি তোমাদের বোঝানোর জন্য। এই লোকেশনটা আমি দেখছি আন্দাজে, টোটালি আন্দাজে লিখছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু আমি কিন্তু পরেরটা কিন্তু আন্দাজে লিখি নাই, কিন্তু এই যে এখানে 71 লিখছি, টু অ্যাড্রেস কিন্তু আন্দাজে লিখি নাই। টু অ্যাড্রেস কিভাবে লিখছি এটা বুঝছো? জি স্যার। এই 68, কারণ আমার হচ্ছে যে আইডি 1 কিন্তু 4 বাইট, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু 71 বানাতে হবে। 68 এখানে আছে 71, 71 থেকে 68 বিয়োগ দিলে হচ্ছে 3 যোগ ফর্মুলার 1, তাহলে 4 বাইট। এখানে আছে লাস্টে 75, পরেরটা আসো 75, এখানে আছে যেহেতু এখানে 71 শেষ, আইডি 1 শেষ হচ্ছে 71, তাহলে আইডি 2 শুরু হবে কিন্তু 72 থেকে, তাহলে এখানে হবে 75, 75 বিয়োগ 72, 3 যোগ 1, 4। তারপরেটা আসো, যেহেতু আইডি 2 শেষ হয়েছে 75-এ, যেহেতু আইডি 2 শেষ হয়েছে 75-এ, তাহলে হচ্ছে যে ক্যারেক্টার এ শুরু হবে 76-এ, তাহলে 76 থেকে 76 লিখছি, 76 থেকে 76 লিখলে 76 বিয়োগ 76 মানে হচ্ছে 0, তাহলে 0 যোগ ফর্মুলার 1, তাহলে 1 বাইট। তারপরে লক্ষ্য ক্যারেক্টার এ শেষ হলো 76-এ, তাহলে হচ্ছে ক্যারেক্টার বি শুরু হবে 77-এ, তাহলে হচ্ছে 77 যদি হয়, 77 যদি হয়, তাহলে 77 আর এখানে লিখছি 77, তাহলে হলো 77 থেকে 77 বিয়োগ করলে 0 যোগ 1, তাহলে হচ্ছে 1 বাইট। তারপরে তুমি 2 বাইট হচ্ছে স্ট্রাকচার প্যাডিং করছো, 2 বাইট স্ট্রাকচার প্যাডিং করছো, তাহলে স্ট্রাকচার প্যাডিং 2 বাইট করতে হবে, তাহলে যেহেতু ক্যারেক্টার বি শেষ হচ্ছে 77-এ, তাহলে স্ট্রাকচার প্যাডিং এর শুরু হলো 78 থেকে, 78 থেকে কোন পর্যন্ত লিখবা? 79 পর্যন্ত, 79 বিয়োগ 78 কত হয়? 1, তাহলে যোগ ফর্মুলার 1, তাহলে হচ্ছে 2 বাইট। তারপর স্ট্রাকচার প্যাডিং শেষ হচ্ছে 79-এ, তাহলে হচ্ছে 79-এ যদি শুরু হয়, তাহলে পার্সেন্টেজ শুরু হবে কোথায়? 80-তে, তাহলে 80 যেহেতু 4 বাইট, তাহলে দিতে হবে লাস্টে 83, তাহলে 83 বিয়োগ 80 মানে 3 যোগ 1, 4। হিসাব করে কিন্তু লিখছি, এটা বুঝছি না, কিছুই বুঝি নাই। হ্যাঁ, আমি পাশে লিখেছি, তো আমি পাশে লিখেছি 1 সিপিইউ সাইকেল, দেখতে পাচ্ছ লিখেছি 1 সিপিইউ সাইকেল, আইডি 1 1 সিপিইউ সাইকেল, আইডি 2 1 সিপিইউ সাইকেল, যেহেতু 4 বাইট, কিন্তু ক্যারেক্টার এ বি আর স্ট্রাকচার প্যাডিং 1 বাইট 1 বাইট 2 বাইট মিলে হচ্ছে 1 সিপিইউ সাইকেল, মানে 4 বাইট। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে 1 সিপিইউ সাইকেল, তারপর পার্সেন্টেজ, এটা হচ্ছে 1 সিপিইউ সাইকেল, 4 বাইট। বুঝছি নাকি বুঝি নাই? এই ছেলেমেয়েরা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। এবার বলছি ডিফারেন্স বিটুইন মেমোরি অ্যালোকেশন অফ স্ট্রাকচার এন্ড ইউনিয়ন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে স্ট্রাকচার যেখানে তুমি পড়ছো, সেখানে ইউনিয়ন বলতে একটা জিনিস ছিল। স্ট্রাকচার যে চ্যাপ্টারে পড়ছো, সেই চ্যাপ্টারে ইউনিয়ন বলতে একটা জিনিস ছিল, জানো কিনা? যে যেখানে হচ্ছে যে চ্যাপ্টারে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি তে যে চ্যাপ্টারে স্ট্রাকচার পড়ছো, সেই চ্যাপ্টারেই কিন্তু ইউনিয়ন বলতে একটা জিনিস ছিল। এবার লক্ষ্য করো,
তাহলে আমরা স্ট্রাকচার আর ইউনিয়ন দুইটা ডিফারেন্স দেখাচ্ছি। এখানে লগো স্ট্রাকচার ইএমপি একটা ডিক্লেয়ার করলাম। স্যার স্যার ইউনিয়ন জিনিসটা অ্যাকচুয়ালি মনে পড়ছে না। ইউনিয়ন তো পড়াইছিল তোমাকে? আমরা মনে করি হয় না। নাই। পড়ায় না, আমিও পড়াই না। আমি তো সি ল্যাঙ্গুয়েজ বা কমন ল্যাঙ্গুয়েজ যখন পড়াইছি আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই না ইউনিয়ন পড়াই নাই। তো হচ্ছে যে আমি এমআই ইনস্টিটিউটে বোধহয় পড়াইছিলাম লাস্ট ইউনিয়ন, মিলিটারি ইনস্টিটিউটে যখন পার্ট টাইম ক্লাস নিয়েছিলাম তখন পড়াইছিলাম। তো লক্ষ্য করো যে তুমি দেখো, তুমি তো দেখলে বুঝতে পারবা, আমি তোমার বোঝাচ্ছি। একই রকম ডিক্লারেশন, একই রকম স্ট্রাক্ট ইএমপি, স্ট্রাকচারের শুরু স্ট্রাকচারের শেষ। এখানে হচ্ছে যে একটা স্ট্রাকচার ভেরিয়েবল নাম দিচ্ছি ই, আর ই হচ্ছে তোমার স্ট্রাকচার ভেরিয়েবল, ই হচ্ছে স্ট্রাকচার ভেরিয়েবল, এন্ড ক্যারেক্টার এক্স, ফ্লোট ওয়াই, এক্স হচ্ছে 1 বাইট, এক্স হচ্ছে 1 বাইট, ওয়াই হচ্ছে 4 বাইট, ওয়াই হচ্ছে 4 বাইট। তাহলে 1 বাইট আর 4 বাইট যোগ করলে হচ্ছে 5 বাইট। তুমি বলতে পারো যে স্যার এখানে স্ট্রাকচার প্যাডিং করবেন না। আমি এখানে স্ট্রাকচার প্যাডিংটাকে কিছুই চিন্তা করি নাই, আমি জাস্ট এমনি বসাচ্ছি, আমি তোমার একটা হিসাব, রাফ হিসাব দেখাচ্ছি আর কি। স্ট্রাকচার প্যাডিং করি নাই, আমি জাস্ট হলো একটা রাফ হিসাব দেখাচ্ছি। ক্যারেক্টার এক্স, একটা ক্যারেক্টার ডাটা 1 বাইট, লক্ষ্য করে আমি 1 বাইট পাশে লিখে দিচ্ছি। ওয়াই হচ্ছে যে ফ্লোট, যেহেতু ফ্লোট ডাটা 4 বাইট, তাহলে হচ্ছে 1 বাইট যোগ 4 বাইট হচ্ছে 5 বাইট, তাহলে হচ্ছে 5 বাইট। তাহলে ইর জন্য লাগবে হলো 5 বাইট, 5 বাইট লাগবে স্ট্রাকচার ভেরিয়েবল। এবার আসো ইউনিয়ন ভেরিয়েবল, আসো সেম স্ট্রাকচার আর ইউনিয়ন লিখতে হয় সেম ভাবে। স্ট্রাকচার আর ইউনিয়ন লিখতে হয় সেম ভাবে। তোমার হচ্ছে তুমি মেমোরি রেজিস্টারের নাম শুনছো কিনা আমি জানি না। আমাদের যে কতগুলো রেজিস্টার আছে এটা জানো কিনা, যে আমাদের ইউনিভার্সিটি রেজিস্টার না, কিন্তু আমাদের কিন্তু সিপিইউ তে জানো কিনা যে আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরে কতগুলো বিল্ট ইন রেজিস্টার আছে, জানো কি? নাম শুনছো কখনো? এক্স রেজিস্টার, হ্যাঁ স্যার ডিএলডি তে পড়ছিলাম কি রেজিস্টার, এক্স বিএক্স পড়ছো না, সিএক্স ডিএক্স পড়ছো না এরকম? তারপর হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টার, তারপর আছে যে ইন্ডেক্স রেজিস্টার আছে না, ওইরকম রেজিস্টার কতগুলো রেজিস্টার আছে। তো লক্ষ্য করো এই রেজিস্টার গুলাকে অ্যাক্সেস করার জন্যই মূলত হচ্ছে ইউনিয়ন ভেরিয়েবল আমরা নেই। তো ইউনিয়ন ভেরিয়েবল ইউজ করলে কি হয় সেটা দেখো, যে ক্যারেক্টার এক্স একটু আগে তোমারে বলছি 1 বাইট, ফ্লোট ওয়াই হচ্ছে 4 বাইট, এইখানে টোটাল লাগবে এর জন্য লাগবে 5 বাইট। আর ইউনিয়ন ডিক্লেয়ার করলে এর জন্য 5 বাইট লাগবে না, এর জন্য লাগবে হচ্ছে 4 বাইট। কেন 4 বাইট লাগবে? এক্স হচ্ছে কত বাইট বলো? এক্স কত বাইট? 1 বাইট। আর ওয়াই কয় বাইট বলো? 4 বাইট। তাহলে হচ্ছে যে এই 1 বাইট আর 4 বাইটের মধ্যে বড় কোনটা? 1 বাইট 4 বাইট। তাহলে হলো লাগবে হলো এইখানে ডান পাশের ইর জন্য ইউনিয়ন হিসেবে ডিক্লেয়ার করলে ইর জন্য লাগবে 4 বাইট। এখন তুমি বলতে পারো স্যার কেন? কারণ হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে আমরা কিন্তু এট এ টাইমে একটার বেশি রেজিস্টারকে অ্যাক্সেস করতে পারবো না। বুঝছো কি বলছি? সেম লোকেশন, একটা জায়গা হচ্ছে একটা, ওই জায়গার মধ্যে হচ্ছে বারবার অ্যাক্সেস করতে হবে। তাহলে ওই জায়গার মধ্যে অ্যাক্সেস করতে যদি হয়, তোমার একটা আছে হচ্ছে 1 বাইট, একটা আছে 4 বাইট, তাহলে জায়গা কতটুকু নিতে হবে ম্যাক্সিমাম? তোমাকে বলো ম্যাক্সিমাম জায়গা কতটুকু নিতে হবে বলো? 4 বাইট নিতে হবে। কারণ 1 বাইট নিলে তো ওয়াইডে তুমি অ্যাক্সেস করতে পারবে না। যদি তুমি মিনিমামটা নাও তাহলে কিন্তু, যদি 1 বাইট নাও তাহলে যখন ওয়াই আসবে ওয়াই কে অ্যাক্সেস করতে পারবে, ওয়াই তো 4 বাইট। তাহলে কি যেটা করতে হবে, তোমাকে 4 বাইটের একটা জায়গা নিতে হবে। তাহলে 4 বাইট নিছি, কারণ ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে যে তুমি নিবা ম্যাক্সিমামটা, যেহেতু এক্স হচ্ছে 1 বাইট, ওয়াই হচ্ছে 4 বাইট, তাহলে একা 4 এর মধ্যে মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4, তাহলে হচ্ছে যে এটার জন্য লাগবে 4 বাইট। তাহলে হচ্ছে যে ইউনিয়নের জন্য মেমোরি অ্যালোকেশন হবে হচ্ছে 4 বাইট, এর জন্য মেমোরি অ্যালোকেট হবে 4 বাইট। আর এইখানে বাম পাশের স্ট্রাকচারের জন্য মেমোরি অ্যালোকেট হবে হচ্ছে 5 বাইট, আমরা যদি স্ট্রাকচার প্যাডিং না ধরি আর কি। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। হ্যাঁ। এবার আসো হচ্ছে যে লিঙ্ক লিস্ট, আসো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা দেখি যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হবে, এটা দেখি আজকের জন্য শেষ হবে। সামনের ক্লাস থেকে লিঙ্ক লিস্ট পড়াবো। তোমাদের ল্যাবে কি লিঙ্ক লিস্ট শুরু করছে না শুরু করে নাই? ল্যাবে কি লিঙ্ক লিস্ট শুরু করছে না করে নাই? ল্যাবে না স্যার করেনি।
আচ্ছা আমি আমাদের শেষ করে আচ্ছা আমি ল্যাবের সামনে ক্লাসে হচ্ছে আমি সামনে থ্রি ক্লাস হচ্ছে লিঙ্ক শুরু করবো ইনশাআল্লাহ। এবার আসা হচ্ছে যে এখানে লক্ষ্য করো আমি এবার দেখাচ্ছি লিঙ্ক লিস্টের জন্য মেমোরি অ্যালোকেশন কি হবে। লিঙ্ক লিস্টের জন্য হাউ টু অ্যালোকেট মেমোরি ফর লিঙ্ক লিস্ট। লক্ষ্য করো যে এখানে হচ্ছে যে 1005 এখানে আমি কতগুলো মেমোরি অ্যাড্রেস লিখছি তোমরা দেখতে পাচ্ছ। আমি কতগুলো মেমোরি অ্যাড্রেস লিখছি 1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010। এবার লক্ষ্য করো আমি এখানে একটা স্টার্ট লিখছি 1005। তুমি বলতে পারো স্যার 1005 লিখছেন কেন? আমি আন্দাজে লিখছি। এই মেমোরি অ্যাড্রেস থেকে আমি ধরো যে আন্দাজে লিখছি যে আমি 1005 লিখছি। স্টার্টের মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1005। তাহলে 1005 হচ্ছে এটা তোমার 1005 লোকেশনে কি আছে লক্ষ্য করো সি আছে। 1005 লোকেশনে আছে সি। তাহলে লক্ষ্য করো আমার প্রথমটা হচ্ছে স্টার্ট পয়েন্ট করছে হচ্ছে 1005 লোকেশনকে। 1005 লোকেশনে আমার ডেটা আছে হচ্ছে সি। এই জন্য লক্ষ্য করো আমি এখানে লিখছি সি। এই যে আমার নিচে দেখো মাউসের পয়েন্টার দিকে তাকাও, এখানে আমি সি লিখছি। তারপর লক্ষ্য করো নেক্সট আছে 1007। 1007 আছে। তুমি এবার যাবা 1007-এ, যেহেতু এখানে 1007 আছে তাহলে 1007-এ যাবা। 1007-এ গেলে 1007 আসলাম। এই যে 1007 লোকেশন। 1007 লোকেশনে কত আছে বলো? এন আছে, ডাটা আছে এন, এই জন্য হচ্ছে এন আছে। এই যে আমি 1007 লিখেছি। তারপরে এন এর পাশে দিকে কত লেখা আছে? নেক্সট লোকেশনে আছে 1009। তাহলে 1009 লোকেশনে কত আছে লক্ষ্য করো। 1009 লোকেশন হচ্ছে এটা। 1009 লোকেশন আছে ডি। ডি হচ্ছে 1009 লোকেশনে। এইখানে লেখা আছে 1001। তাহলে 1001 যদি থাকে তাহলে 1001 লোকেশনে আছে ই। 1001 লোকেশনে ই। ই এর পাশ দিয়ে লেখা আছে 1003। তাহলে 1003 লোকেশনে আছে হচ্ছে এ। 1003 লোকেশনে আছে এ। তা এর পাশে দিয়ে লেখা আছে নাল, তার মানে নাল, তার মানে লিঙ্ক লিস্ট শেষ। তাহলে লিঙ্ক লিস্ট শুরু হয়েছে কোথায় বলো? স্টার্টে। স্টার্টের মেমোরি অ্যাড্রেস কত ছিল? 1005। স্টার্টের মেমোরি অ্যাড্রেস ছিল 1005, এর জন্য 1005 লিখছি। তারপরে 1005-এর ডাটা ছিল অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস ছিল 1005, কিন্তু ডাটা ছিল সি, এই জন্য সি কে লিখছি। ডাটা হচ্ছে সি কিন্তু মেমোরি লোকেশন হচ্ছে 1005, নিচে হচ্ছে 1005 লিখছি তোমাদের বোঝার জন্য। তারপর আছে 1007, সি এর পাশ দিয়ে লেখা আছে 1007। 1007 মানে হচ্ছে পরবর্তী লোকেশনটা, নেক্সট লিখছি, তার মানে পরবর্তী লোকেশনটা কত হবে? পরবর্তী লোকেশনটা হচ্ছে 1007। 1007 লেখা আছে এন, এই যে এন কে লিখছি। 1007 আছে, 1007 আছে। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে 1009, এখানে আছে হচ্ছে 1009, এখানে আছে হচ্ছে 1009। 1009 আছে, 1009, 1009 তে লেখা আছে ডি, 1009 তে লেখা আছে ডি। ডি এর পাশ দিয়ে লেখা আছে পরবর্তী মেমোরি লোকেশন হচ্ছে 1007। তুমি তারপরে যাবে 1007-এ, 1001, এখানে আছে ডি এর পাশ দিয়ে আছে 1001। তাহলে হচ্ছে যে আমি যাব 1001 লোকেশনে। 1001 লোকেশনে গেলাম। 1001 লোকেশনে আছে হচ্ছে ই। 1001 লোকেশনে আছে ই। ই এর পাশ দিয়ে লেখা আছে 1003। তাহলে হচ্ছে যে যাবো হলো 1003-এ। 1003-এ গেলাম। 1003-এ লেখা আছে এ, এ কে লিখলাম। এর পাশ দিয়ে লেখা আছে নাল, তাহলে হচ্ছে নাল। দেখতে পাচ্ছ একটা লিঙ্ক লিস্ট হয়ে গেছে। একটা লিঙ্ক লিস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটাকে আমি দেখাইছি মেমোরিতে কিভাবে থাকে, আমি তোমাকে দেখিয়েছি মেমোরিতে কিভাবে থাকে। এখানে দেখাচ্ছি তুমি লিঙ্ক লিস্ট ড্র করলে, লিঙ্ক লিস্ট কি হবে, লিঙ্ক লিস্ট ড্র করলে কি হবে, এটা বুঝতে পেরেছো কিনা দেখো। দেখো এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পেরেছো এটা? ইয়েস স্যার। জি স্যার। লিঙ্ক লিস্ট থাকে এভাবে। লিঙ্ক লিস্ট হচ্ছে যে ও নিজে একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের মধ্যে আছে ডেটা, আবার থাকে আরেকটা পার্ট, সেই পার্টে থাকে হচ্ছে পরবর্তী লোকেশন কি। এই যে প্রতিটা বাক্সের মধ্যে লক্ষ্য করো দুইটা খণ্ড আছে, সি আছে এক খণ্ডে, সি আছে এক খণ্ডে, আর পাশে আছে আরেকটা খণ্ড। সেই খণ্ডটা কি? সেই খণ্ডটা হচ্ছে 1007। এই যে সেকেন্ড খণ্ডের মধ্যে আছে হচ্ছে 1007। 1007 বলবে যে পরবর্তী তোমার লোকেশনটা কি হবে। এইখানে থাকবে হচ্ছে 1007। সি এর পাশে যে বাক্সে যে অংশটা দেখতে পাচ্ছ, স্টার্ট হলো একটা বাক্স। এই স্টার্ট বাক্সের প্রথম অংশের মধ্যে আছে সি,
সি। দ্বিতীয় অংশের মধ্যে কি আছে? দ্বিতীয় অংশের মধ্যে আছে 1007। তৃতীয় অংশের মধ্যে 1007 আছে। 1007 দিয়ে আমি কি বুঝবো? আমার পরবর্তী লোকেশনটা কোনটা হবে। তাহলে 1007 হচ্ছে আমার পরবর্তী লোকেশন। এবার 1007 গিয়ে দেখবো ডাটা আছে এন, লিখলাম এন। দ্বিতীয় বাক্সটা, এবার দ্বিতীয় বাক্সের মধ্যে কি আছে লক্ষ্য করো, এন এন। দ্বিতীয় বাক্সের প্রথম খণ্ডের মধ্যে আছে এন, দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে হচ্ছে 1009। দ্বিতীয় খণ্ডের মধ্যে 1009 আছে, তার মানে পরবর্তী লোকেশনটা কি হবে সেটা আছে। তারপরে আসো তুমি 1009 আবার যাবা। 1009 এর প্রথম অংশের মধ্যে আছে ডি, প্রথম অংশের মধ্যে আছে ডি। দ্বিতীয় অংশের মধ্যে আছে 1001, এই যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে 1001। আবার তুমি যাবা 1001 এ। 1001 প্রথম খণ্ডের মধ্যে আছে ই, প্রথম খণ্ডের মধ্যে আছে ই। দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে 1003, দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে 1003। তুমি যাবা তারপরে 1003 এ। 1003 এর প্রথম খণ্ডের মধ্যে আছে এ, প্রথম খণ্ডের মধ্যে আছে এ। দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে নাল, দ্বিতীয় খণ্ডের মধ্যে নাল। ইংলিশ বুঝছো? এটার নাম হলো লিঙ্ক লিস্ট। ইংলিশ না কিন্তু, লিঙ্ক লিস্ট। এই যে লিঙ্কড লিস্ট, লিঙ্কড লিস্ট দেখতে পাচ্ছ, লিঙ্ক লিস্ট। বুঝছো না বুঝো নাই ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ, তো হচ্ছে মেমোরি অ্যালোকেশন শেষ। এই মেমোরি অ্যালোকেশন তোমাদেরকে পড়ানো শেষ হয়ে গেছে। তাহলে আমি সার্চিং পড়াইলাম, তারপর হচ্ছে মেমোরি অ্যালোকেশন পড়াইলাম। স্যার এগুলো তো এক্সামে আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে, পরীক্ষা আসবে না মানে? আমি তো তোমাদেরকে স্যাম্পল কোশ্চেন সেকেন্ডটাও দেওয়া হয়ে গেছে, জানো তো নাকি? জি স্যার। সেকেন্ড স্যাম্পল কোশ্চেনটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখন সেকেন্ড সিটি কোশ্চেনটা দিব। সেকেন্ড সিটি কোশ্চেনটা আপলোড করব, তাহলে হচ্ছে সেকেন্ড সিটি কোশ্চেন, সিটি আনসার তোমরা লিখবা। তাহলে হলো সেকেন্ড স্যাম্পল কোশ্চেন আর সেকেন্ড সিটি কোশ্চেন মিলে হচ্ছে আবার জমা দিবা। ঠিক আছে? স্যার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট আমি বলে দিব, আমি সময় দিব। স্যার সিটি 1 এর মার্কসটা কবে দিবেন? ওটা দিয়ে দিব। আমি এখন দেখি না, আমি মাত্র ডাউনলোড করে রেখেছি। এবার একটু টাইম বেশি করে দিন স্যার। টাইম বেশি দিব কিভাবে? তোমার সময় তো হলো বেশি দিন না, না সময় 5টা সিটি নিতে হবে স্যার। বলো। স্যার সেকেন্ড সিটিটা মানে টপিক গুলো কি সার্চিং আর মেমোরি অ্যালোকেশন এই দুইটার উপর না? সেকেন্ড সিটি হচ্ছে যে ওই আরেকটা ক্লাস আছে, একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স নিয়ে নিন। এটার মধ্যে তোমাকে হচ্ছে যেটা স্যাম্পল কোশ্চেন দিছি, স্যাম্পল কোশ্চেনের মধ্যে কি কি আছে দেখবা। স্যাম্পল কোশ্চেন দিছি না তোমাকে? সিটি মানে স্যাম্পল কোশ্চেন 2 দিয়েছি, স্যাম্পল কোশ্চেন 2 দেখবা। স্যাম্পল কোশ্চেন 2 এর সিলেবাস যা আছে ওটাই হলো তোমার হলো সেকেন্ড। রেসপন্ড রোল কল। তাসনিম স্যার আছি। তারপর হচ্ছে যে আহসানুল্লাহ। ইয়েস স্যার। আহসানুল্লাহ কি এই প্রথম জয়েন করছো না? জি স্যার, আমি লেট রেজিস্ট্রেশন করেছি তো স্যার, এর জন্য। তারপর হচ্ছে যে প্রিয়ব্রত। জি স্যার। তারপর হচ্ছে জাওয়াদ। স্যার আমার লেট রেজিস্ট্রেশন করে ঠিক আছে জাওয়াদ বলো, অসুবিধা নেই, তোমাকে স্যার বলে অ্যাটেন্ড কনসিডার করব। জাওয়াদ, জাওয়াদ বলো, আসো নাকি নাই? তারপর হচ্ছে সোহান। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে নয়ন। यस স্যার। শকত। শকত আবার আগের মতো শুরু করছে, গত সেমিস্টারের মতো, ও ক্লাস করে না আবার। তারপর হচ্ছে যে ফারহানা। ফারহানা। সাদিয়া। ইয়েস স্যার। সুমাইয়া। ইয়েস স্যার। তারপর হচ্ছে বিভা। বিভা। তারপর হচ্ছে মেহেদি। স্যার। তারপর হচ্ছে যে মোজাম্মেল। মোজাম্মেল। আবুজর। আবুজর। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নাহিয়ান। নাহিয়ান। সোহান, তারিকুল ইসলাম সোহান। সোহান। উজ্জ্বল। यस স্যার। তারপর হচ্ছে যে আজিজ। আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। প্রেজেন্ট স্যার। শাকিল। শাকিল। প্রেজেন্ট স্যার।
প্রেজেন্ট স্যার। তামিম, Yes, sir. তারপর হচ্ছে যে মামুনুর রশিদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে জুটন কৃষ্ণ, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নাদিব, ইয়েস স্যার। তারপর হচ্ছে মাসুদ, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাসিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে রাবিব, ইয়েস স্যার। তারপর হচ্ছে মুশফিরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাহিন, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শাফিউন, Yes, sir. তারপর হচ্ছে যে সাবিদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জামান, তাসফিয়া জামান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে স্বর্ণা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে ইশরাত জাহান, প্রেজেন্ট স্যার। আমিরা, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে তাসমিমা, ইয়েস স্যার। যে ইপ্তি, ইয়েস স্যার। তারপর হচ্ছে শাওন, ইয়েস স্যার। তারপর হচ্ছে হোসাইন, মারুফ আল হোসাইন, কাজী Yes, মারুফ। sir. তারপর হচ্ছে যে এই শাওন কি আমাদের ফিরোজের কোনো আত্মীয় হয় নাকি? শাওন, ফিরোজ ব্যাপারী ফিরোজ ব্যাপারী তোমার কোনো আত্মীয় হয়? তোমার স্যালারি ফিরোজ ব্যাপারীর মতো আমাদের যে বিএসসির যে অ্যালামনি অ্যাসোসিয়েশন সভাপতি। না স্যার, না স্যার। তারপর হচ্ছে জান্নাত, প্রেজেন্ট প্লিজ। হ্যাঁ, তারপর হচ্ছে যে সৌরভ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সাদিক, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে সুফল, সুফল, তারপর হচ্ছে সোহা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে গোলাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে জিসান, ইয়েস স্যার। তারপর হচ্ছে সরোয়ার, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে নুহাস, নুহাস, তারপর হচ্ছে যে মোহাইমেন, মোহাইমেন, ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে শান্ত বিশ্বাস, ইয়েস স্যার। তারপর নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে উম্মে মারিয়ামুনা, স্যার। তারপর হচ্ছে যে আফতাহি আহমেদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে তানবীর, প্রেজেন্ট স্যার। স্যার ও দিয়েছে স্যার। বলো। স্যার 17 স্যার আবু এই ছিল, তুমি আমার কষ্ট দেওয়ার জন্য। স্যার লেট রেজিস্ট্রেশন কারণে স্যার অ্যাবসেন্ট হয়ে গেছে। যাদের প্রেজেন্ট হয়ে গেছে স্যার লিভ নিব। হ্যাঁ, লিভ করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। যাদের প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে তারা চলে যাও। কার সমস্যা বলো? 17 না স্যার আবু স্যার 17 সম্ভবত 14 স্যার। ও স্যার দিয়েছে স্যার, নেট প্রবলেম ছিল স্যার, শুনতে পাইনি আর কে এর করে দিয়েছেন কিনা। ওকে ঠিক আছে স্যার লেট রেজিস্ট্রেশনের জন্য অ্যাবসেন্ট হয়ে গেছে। হবে স্যার একদম প্রথম দিকে গেলাম। হ্যাঁ, ওটা ছাড় দিয়ে দিব, অসুবিধা নেই। ওটা নিয়ে তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে তুমি চিন্তা করো না, তুমি আমার কাজ ভালো ঠিক করে আছে। করার চেষ্টা করো। অবশ্যই। স্যার স্যার আমরা তো সিটি 2টাও স্যার স্যাম্পল কোশ্চেনের সাথে জমা দিব না, সলভ করে নাকি? সিটি 2 আর স্যাম্পল 2 কোশ্চেন একসাথে। ওকে ওকে স্যার। স্যাম্পল 2 সলভ করা শুরু করে দিছো তো নাকি? স্যাম্পল 2 স্যার সাবমিশনটা কবে? ওটা দিব আমি। স্যার বলো। স্যার এবার একটু এক্সটেন্ডেড করে দিলে ভালো হয়। বলো। হ্যালো জি বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমার ওই যে অ্যাটেন্ডেন্সটা না দেওয়া হয়নি স্যার, হঠাৎ স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা স্যাম্পল 2 সলভ করো, আমি সিটি 2 কোশ্চেন